তো ভার্বকে কিন্তু আমরা হচ্ছে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, একটা হচ্ছে নন ফাইনিট ভার্ব বা নন ফিনিট ভার্ব। তো এই নন ফিনিট ভার্ব মানে হচ্ছে অসমাপিকা ক্রিয়া, এই নন ফিনিট ভার্ব বা নন ফাইনিট ভার্ব মানে হচ্ছে অসমাপিকা ক্রিয়া। এখন আমরা ফাইনিট ভার্ব নন ফাইনিট ভার্ব জানি। এখন এই যে অসমাপিকা ক্রিয়া, একে আমরা তিন ভাগে ভাগ করব, এবং জাস্ট তুমি যদি এই স্লাইডটা বোঝো, তোমার আর পড়া শেষ ভাই। এরপরে যা বলবো আর কোনো কথাই না, জাস্ট এই স্লাইডটা তোমার হচ্ছে বুঝতে হবে। হ্যাঁ, জাস্ট এই স্লাইডটা তোমার বুঝতে হবে। প্রথমে হচ্ছে নন ফাইনিট ভার্বের প্রকারভেদ। এইটা কি ভাইয়া, হেডলাইন দাও, নন ফাইনিট ভার্ব বা ভার্বালের প্রকারভেদ, প্রকারভেদ। আচ্ছা, এইটা হচ্ছে তিন প্রকার। হ্যাঁ, এইটা হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে ইনফিনিটিভ, একটা হচ্ছে জেরান্ড, একটা হচ্ছে পার্টিসিপল, আর লাস্টে আমরা পড়বো ভার্বাল নাউন। এই চারটা আইটেম আমরা পড়বো। তো ইনফিনিটিভ মানে কি ভাই? ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্বের বেস ফর্ম, টু প্লাস ভার্বের বেস ফর্ম, এবং এখানে যে টুটা আছে এই টুটার একটা আলাদা নাম আছে। ভার্বের বেস ফর্ম তো আমরা এমনিই চিনি, সো এই টুটা থাকার কারণেই তো একে ইনফিনিটিভ হিসেবে বলা হচ্ছে, তাই না? এ কি ইনফিনিটিভকে মার্ক করছে, এই জন্য একে বলা হয় হচ্ছে, টুকে বলা হয় হচ্ছে ইনফিনিটিভ মার্কার, এবং এটা মেডিকেল 22-23 সেশনে আসছে। গেল। তারপরে হচ্ছে জেরান্ড। জেরান্ড নামের মধ্যে কি আছে ভাই? এন আছে। এন দিয়ে মনে রাখবা নাউন। তো আমাদের দুইটা প্যাথওয়ে আছে। ধরো আমি ভার্বকে হচ্ছে নাউন বানাবো, আমার নাউন বানাতে হবে, বা ভার্বকে আমি অ্যাডজেক্টিভ বানাবো। সো আমার তো ইচ্ছা করতেই পারে যে ভাই একটা ভার্ব আছে, তারে আমি যে কোনো একটা কারণে নাউন বানাবো। সো ভার্বের সাথে যদি আমি আইএনজি যুক্ত করে দিই এবং সে যদি কার মতো কাজ করে, নাউনের মতো কাজ করে, তাইলে এখানে এন এন এটার বেশি আধিক্য না? তাইলে এই যেহেতু এন এন এর বেশি আধিক্য, সেহেতু এটা মনে রাখবা, ভার্ব প্লাস আইএনজি যখন নাউনের মতো বাক্যে কাজ করে তখন তাকে বলা হয় হচ্ছে জেরান্ড। আর ভার্বের সাথে তুমি আইএনজি যুক্ত করতেছো এবং এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে, তাহলে একে আমরা বলবো প্রেজেন্ট পার্টিসিপল। আবার আমাদের যে পার্টিসিপলটা মেইনলি কার মতো কাজ করে? সে ভার্ব হিসেবে কাজ করতে পারে, বাট সে মেইনলি কাজ করে অ্যাডজেক্টিভ হিসেবে, কারণ এখানে এটাকে ফোকাস করবা। তাইলে তুমি যদি জাস্ট এতটুকু মনে রাখো, ভার্ব প্লাস আইএনজি তোমার জেরান্ডকে বোঝায়, ঠিক আছে? আর ভার্ব প্লাস আইএনজি যদি নাউনকে বোঝায় তাহলে সেটা জেরান্ড। ভার্ব প্লাস আইএনজি যদি সে অ্যাডজেক্টিভকে বোঝায় তাহলে সে প্রেজেন্ট পার্টিসিপল। পার্টিসিপল আবার তিন প্রকার আমরা দেখব। প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্ব প্লাস আইএনজি অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। তারপরে হচ্ছে তোমার পাস্ট পার্টিসিপল আছে আর পারফেক্ট পার্টিসিপল আছে, আমরা দেখব। সো মোটামুটি এতটুকু বোঝা গেছে, এতটুকু ক্লিয়ার। আচ্ছা, ওকে, চলো তাইলে আমরা এখন ফর্মালি পড়বো হচ্ছে ইনফিনিটিভ। এখন ইনফিনিটিভ অনেকভাবে পড়ানো যায়, এত কিছু আমরা পড়বো না, আমাদের জাস্ট মনে রাখতে হবে ইনফিনিটিভটা কেন ব্যবহার করা হয়। উদ্দেশ্য প্রতীতে মনে রাখবা, উদ্দেশ্য প্রতীতে এইরকম অর্থে, যেরকম খেলতে, যেতে, পড়তে, কাজটি করতে, এরকম তে থাকলে বাংলাতে আমরা টু প্লাস ভার্বের বেস ফর্ম অর্থাৎ আমরা ইনফিনিটিভ ব্যবহার করি, এবং টুটাকে বলা হয় কি আমাদের ইনফিনিটিভ মার্কার। যেরকম সম্পদ ওয়ান্টস টু এক্সপ্লোর আ নিউ আর্ট গ্যালারি, তার মানে কি সে এক্সপ্লোর করতে, তাই না? তাহলে টু প্লাস ভার্বের বেস ফর্ম এই পুরাটুকুকে আমরা বলবো ইনফিনিটিভ, এবং আমাদের এখানে যে টুটা আছে টুটাকে আমরা বলবো ইনফিনিটিভ মার্কার। জাস্ট তুমি এতটুকু মনে রাখো, এখান থেকে দুইটা প্রশ্ন চলে আসছে অলরেডি মেডিকেলে এবং ভার্সিটিগুলোতে। সম্পদ ট্রাইড টু সলভ, তার মানে সম্পদের উদ্দেশ্য কি? টু সলভ দ্য ম্যাথ প্রবলেম অথবা কি কমপ্লিকেটেড পাজল। তাহলে টু প্লাস ভার্বের বেস ফর্ম কি? উদ্দেশ্য বোঝাচ্ছে। তাহলে টু প্লাস ভার্বের বেস ফর্ম যদি উদ্দেশ্য, প্রতীতে এগুলা বোঝায় তাহলে সেটা হয় ইনফিনিটিভ। তাহলে এটা কি? এটা আমাদের ইনফিনিটিভ, এবং টুটা কি? টুটা হচ্ছে ইনফিনিটিভ মার্কার। এই যে কথাগুলো বললাম এটাই পরীক্ষায় আসছে। কিরকম? আসো দেখো, চুজ দ্য কারেক্ট ওয়ান টু ফিল আপ দ্য কি ব্ল্যাঙ্ক। আই কেম টু ইংল্যান্ড। দেখো এখানে একটা গ্যাপ আছে, হ্যাঁ, ইংলিশ। আমি কিন্তু একটা কথা বলছি, ইনফিনিটিভের উদ্দেশ্য কি, মানে ইনফিনিটিভের কোর গোল কি? তিনটা। ইনফিনিটিভ কি বোঝায়? দেখো যে কথা বলছি, মাত্র দুইটা কথা বলছি। ইনফিনিটিভ বোঝায় প্রতি, তে অথবা উদ্দেশ্য।
এই তিনটা। এখন অনেকে যেখানে করবা যে ফর লার্নিং আর টু লার্নিং বা টু লার্ন, এই দুইটার মধ্যে তোমরা বুঝতে পারবা না। এখানে আই কেম টু ইংল্যান্ড ড্যাশ ইংলিশ, এখানে কিন্তু বোঝা যাচ্ছে যে ইংল্যান্ডে আসার কারণ কি, ইংল্যান্ডে আসার উদ্দেশ্য কি, ইংল্যান্ডে আসার উদ্দেশ্য কি, উদ্দেশ্যই কিন্তু তোমার ইংরেজি শেখা। তাহলে এখানে হবে ইনফিনিটিভ। তাহলে ফর লার্নিং কেন হবে না? এটা কিন্তু শুনতে ভালো লাগে, শুনতে ভালো লাগে ফর লার্নিং, কিন্তু এখানে শুনতে ভালো লাগলেই কিন্তু উত্তর দেওয়া যাবে না। কারণ তোমার জীবনে অনেক মানুষকে তোমার দেখতে ভালো লাগে, অনেক মানুষের কথাবার্তা অনেক ভালো লাগে, কিন্তু তুমি জানো না যে তারা কত বড় ব্যাকস্ট্যাবার। ঠিক আছে, সো দেখতে ভালো লাগলে, শুনতে ভালো লাগলেই যেরকম মানুষ ভালো হয় না, সেরকম দেখতে উত্তর মনে হইলেও সেটা কোনোদিন রাইট অ্যান্সার হয় না। তাহলে এটা কি হবে? এটা হবে টু লার্ন। ক্লিয়ার? ওকে, চলো আমরা সামনে আগাই। দেখো এটা কি আছে, আই ওয়ান্ট টু টেক লিগাল অ্যাকশন এগেনস্ট দ্য হুডলাম। তো এখানে তোমার বলছে টুটা কি হিসাবে ব্যবহার করা হয়েছে, তাইলে টু প্লাস ভার্বের বেস ফর্ম কি? টু প্লাস ভার্বের বেস ফর্ম হচ্ছে ইনফিনিটিভ, আর হচ্ছে টুটা কি? ইনফিনিটিভ মার্কার। সো এইটাই আসছে। সো এখানে কি আসছে? ইনফিনিটিভ মার্কার। অনেকে আছে যাদের আইডিয়া ক্লিয়ার না, তারা দাগায় দিবে প্রিপোজিশন, তারা দাগায় দিবে প্রিপোজিশন। বাট ভাই এটা প্রিপোজিশন না, প্রিপোজিশন হইতে হইলে তার কি হইতো? বাকি এতটুকু হইতো নাউন ফ্রেজ, তার সাথে এটাকে অর্থপূর্ণভাবে যুক্ত করতো, বাট এরকম কিছু করে নাই। সো এটা কি হবে? এটা হবে ইনফিনিটিভ মার্কার। ক্লিয়ার? এ পর্যন্ত ক্লিয়ার? এ পর্যন্ত ক্লিয়ার কিনা বলো? এখন ইনফিনিটিভের, হ্যাঁ আমিও দেখাইছিলাম কোচিংয়ে, জানি তোমরা এই কাজ করবা। সো ভাইয়া যে কথা বলবো জাস্ট কথা শুনবা, এর বাইরে তোমার কিছুই দরকার নেই। সো এরপর হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। বেয়ার ইনফিনিটিভ মানে কি? বেয়ার মানে নাই, নগ্ন, বা জিনিসটা নাই, সোজা কথা। ঠিক আছে, বেয়ার। ঠিক আছে, আচ্ছা, বা খালি। এখন ইনফিনিটিভ মানে কি? ইনফিনিটিভ মানে কি? টু প্লাস ভার্বের বেস ফর্ম। সো কিছু কিছু ভার্বের পরে আমার আর টুটা না দিলেও হয়। টুটা সে হচ্ছে মানে সে শারীরিকভাবে নাই, কিন্তু সে মানসিকভাবে আছে। ঠিক আছে, হয়েছে বলে না শয়তান তুই আমার মন পাবি না। ঠিক আছে, সে হচ্ছে মানসিকভাবে আছে, বাট সে হচ্ছে ফিজিক্যালি সেখানে নাই। ঠিক আছে, যেরকম ধরো শি মেড হিম অ্যাপোলোজাইজ ফর হিজ মিস্টেক। দেখে বারবার মনে হচ্ছে না, আচ্ছা মেকের পরে এখানে যদি একটা টু থাকতো কতই না ভালো হতো, কিন্তু সে ভাই এখানে মেন্টালি আছে, সে এখানে ফিজিক্যালি নাই। তাহলে আসলেও এটা টু অ্যাপোলোজাইজ আছে, তাই না? মনে মনে সে টু অ্যাপোলোজাইজ আছে, এবং এই ব্যাপারটাকেই সে আসলেও ইনফিনিটিভ, কিন্তু সে তো এখানে নাই, খালি। তো খালি মানে কি? বেয়ার। তো এই জিনিসটাকেই বলা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। তারপর ধরো উই ওয়াচ দ্য স্টার্স ড্যাশ টুইঙ্কেল ইন দ্য নাইট স্কাই। আরে মনে হচ্ছে না টু টুইঙ্কেল, জ্যোতি দিচ্ছে, আলো দিচ্ছে। তাহলে এখানে কি আসলে কি বোঝাচ্ছে? টু টুইঙ্কেল। বাট সে কি আসলে টুটা এখানে আছে না? সে মেন্টালি আছে, বাট সে এখানে সেন্টেন্সে নাই, সে ফিজিক্যালি নাই সেখানে। সো এই জন্যই একে বলা হয় কি? বেয়ার ইনফিনিটিভ। এবং বেয়ার ইনফিনিটিভ থেকে অবশ্যই প্রশ্ন চলে আসতে পারে। সো এখান থেকে কি প্রশ্ন আসছে? উই উইল নট লেট ইউ গো। হ্যাঁ, কতই না মনে হইতো ভাই, এখানে কি বলছে? গোটা কি? কতই না ভালো হইতো যদি একটা টু থাকতো, যদি একটা টু থাকতো কতই না ভালো হইতো। এটা কিন্তু বোঝা যায় পড়লে যে এখানে একটা টু আছে, বাট সে আসলে আমাদের মনে আছে, তাকে আমরা দেখতে পারি না, মানে সে ফিজিক্যালি নেই। তাহলে এটা কি? এখানে যে টু গো বা এই যে গোটা কি? এখানে বেয়ার ইনফিনিটিভ। বেয়ার ইনফিনিটিভ। আরেকটা ইনফিনিটিভ পড়াবো, সেটা হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভ। ঠিক আছে, জেরান্ডিয়াল ইনফিনিটিভ আরো বহুত হাবিজাবি আছে, বাট আপাতত দরকার নেই। পারফেক্ট ইনফিনিটিভ এটা হচ্ছে লাস্ট বার মেডিকেলে আসছে। ঠিক আছে, এটা আমার শীটে ছিল, হ্যাঁ এটা আমার শীটে ছিল, শীট থেকে আসছে, আমি পোস্ট দিছিলাম, দেখছো হয়তোবা। এটা সারা বাংলাদেশে খুব কম জায়গায় পড়ানো হয়েছে। ঠিক আছে, আচ্ছা, তো পারফেক্ট ইনফিনিটিভটা মেইনলি ট্রান্সলেশনের ক্ষেত্রে কাজে লাগে। ঠিক আছে, সো অর্থ অনুসারে ইনফিনিটিভের ভার্বটা যদি অতীতে ঘটেছে এমন কিছু বোঝায়, সেক্ষেত্রে পারফেক্ট ইনফিনিটিভ ব্যবহার করা যায়। তো পারফেক্ট ইনফিনিটিভের স্ট্রাকচারটা আমাদের জানতে হবে যে ভাইয়া পারফেক্ট ইনফিনিটিভের স্ট্রাকচারটা কি? খুব সহজ ভাইয়া, টু হ্যাভ প্লাস V3, টু হ্যাভ প্লাস V3। ঠিক আছে, টু হ্যাভ প্লাস V3 কি এটা ভাই? টু হ্যাভ প্লাস V3। নোট করো, আমরা একটু পরে পারফেক্ট পার্টিসিপল পড়বো। পারফেক্ট পার্টিসিপল, এটার সাথে তোমরা স্ট্রাকচার গুলায় ফেলবা অনেকে। তো পারফেক্ট পার্টিসিপল মানে হচ্ছে হ্যাভিং প্লাস V3। হ্যাভিং প্লাস V3 হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, আর টু হ্যাভ প্লাস V3 এটা মানে হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভ। কারণ এখানে তুমি ভাই আরো কিভাবে চিনবা?
ইনফিনিটিভ মানে এখানে ভাই টুটা থাকবেই, টুটা একটা হচ্ছে তোমার কি বলো তো একটা মার্কার, ইনফিনিটিভ মার্কার। সো টু আমার থাকবেই। সো টু হ্যাভ প্লাস V3 যদি থাকে তাহলে সেটা হচ্ছে ইনফিনিটিভ, আর হ্যাভিং প্লাস V3 মানে পারফেক্ট কি পার্টিসিপল। তাইলে বলো সম্পদ ওয়াজ সেড টু হ্যাভ কমপ্লিটেড দ্য টাস্ক, তাহলে এতটুকু কি টু দুইবার আছে, তার মানে কি তার হয়তো কাজটা হয়ে যাওয়ার কথা ছিল অতীতে, তাহলে এটা কি হবে, তাহলে টু হ্যাভ প্লাস V3 মানে কি পারফেক্ট কি বলো ইনফিনিটিভ, পারফেক্ট ইনফিনিটিভ। আবার ধরো আই এম সরি টু হ্যাভ ডিস্টার্ব ইউ, আপনাকে বিরক্ত করে আমি খুবই কি দুঃখিত অনুভব করছি, তাই না? তুমি কিন্তু ভাই বিরক্ত করে ফেলছো, তারপরে তুমি এসে বলতেছো রাত 2:30টার সময় এক স্টুডেন্ট মেসেজ দিয়ে বলে ভাই স্লাইডটা দেন, স্লাইডটা দেওয়ার পরে আই এম সরি টু হ্যাভ ডিস্টার্ব ইউ, তাহলে ভাই তুমি বিরক্তটা করছো কেন? তুমি আগে বিরক্ত করছো পরে সরি বলছো। এই ক্ষেত্রে কি আমরা পারফেক্ট ইনফিনিটিভ ব্যবহার করি, জাস্ট তোমার স্ট্রাকচারটা আসবে যে পারফেক্ট ইনফিনিটিভ কোনটা। দেখো তাইলে এখানে প্রশ্নটা ভুল আছে, প্রথমত ভুল আছে, এখানে সেন্টেন্সে কি চাইছে এইটাই না, এটা একটা অ্যাম্বিগুয়াস সেন্টেন্স, ঠিক আছে, মানে দ্ব্যর্থবোধক প্রশ্ন। ইটস কি হি সিমস টু হ্যাভ অ্যাক্টেড রাইটলি, সে মনে হয় ঠিক কাজই করছে, এখানে টেন্স চাইছে না কি চাইছে বলে নাই, বাট এখানে বোঝা যাচ্ছে যে আসলেও এখানে এই জিনিসটাকে টার্গেট করেছে টু হ্যাভ অ্যাক্টেড রাইটলি। তাইলে তুমি আমাকে বলো ভাইয়া টু হ্যাভ অ্যাক্টেড রাইটলি, এখানে টু হ্যাভ প্লাস V3, দেখো স্ট্রাকচারের সাথে মিলাইতে পারো, টু হ্যাভ প্লাস V3 এইটা আমাদের কি বলে, এটাকে আমাদের বলে পারফেক্ট ইনফিনিটিভ। ট্রাস্ট মি, এতটুকু পড়লেই ইনফিনিটিভ এনাফ, এর বাইরে ইনফিনিটিভ থেকে কিছু আসবে না। ক্লিয়ার? ইনফিনিটিভ ক্লিয়ার? এনি কোয়েশ্চেন রিগার্ডিং ইনফিনিটিভ বলো। এই যে এই লাগে কিনা ওই লাগে কিনা এগুলা হচ্ছে ক্লাসের প্রশ্ন না, ক্লাসের জাস্ট এখানে নজর থাকবে আমি কই পরীক্ষা দিতে পারবো, আমার কি হবে, আমার মন খারাপ, আমার বয়ফ্রেন্ড চলে গেছে, আমার গার্লফ্রেন্ড চলে গেছে, আমার এইচএসসি রেজাল্ট খারাপ হয়েছে, আমার বিয়ে দিয়ে দিবে, এই সমস্ত প্যাচাল এখানে না, এখানে জাস্ট এগুলা প্যাচাল, এগুলার জন্য আমাদের গ্রুপ আছে, পেজ আছে, সেই সব জায়গায় মেসেজ দিবা, বাট আমার ক্লাসে জাস্ট পড়াশোনা, পড়াশোনার বাইরে এই সমস্ত কোনো কথা না, ঠিক আছে? চলো আসো, জেরান্ড। জেরান্ড মানে কি? জেরান্ড মানে কি বলো, জেরান্ড মানে কি? ধরো তোমার এটা ভার্ব আছে, ভার্বকে তুমি নাউনে বানাবা, এটা খুব একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, বুঝতে হবে, এটা তোমার বুঝতে হবে, ভালোভাবে বোঝো, এটা ম্যাক্সিমাম স্টুডেন্টই বোঝে না, এবং একটা লাইন বোঝাবো, লাইনটা যদি কোনো পরীক্ষায় চলে আসে 95% স্টুডেন্ট পারবে না। তুমি ভার্বকে নাউন বানাবা, তুমি ভার্বকে নাউন বানাবা। এখন তুমি বলতে পারো ভাই ভার্বকে অনেকভাবে নাউন বানাতে পারি, আপনি শিখাইছেন সাফিক্স প্রিফিক্স দিয়ে নাউন বানানো, হ্যাঁ তুমি একটা স্পেশাল টাইপ বানাবা, একটু আদর করবা, আদর করে তুমি এর সাথে আইএনজি যুক্ত করবা। সো ভার্বের সাথে আইএনজি যুক্ত করে সে যদি বাক্যে নাউনের মতো কাজ করে তাহলে তাকে তুমি আদর করে একটা নাম দিচ্ছ কি, জেরান্ড। এখন তার জন্মটা কোথা থেকে হচ্ছে, ওয়ার্ডটার জন্ম কোথা থেকে হচ্ছে, জন্মটা হচ্ছে ভার্ব থেকে, তার কাজটা কার মতো হচ্ছে, কর্মটা হচ্ছে জেরান্ড থেকে, মানে কর্মটা হচ্ছে নাউনের মতো, এজন্যই বলে যে জেরান্ড ইজ রিলেটেড টু ভার্ব। রিলেটেড টু ভার্ব কথাটার অর্থ কি, জেরান্ডের জন্ম, জন্ম হচ্ছে ভার্ব থেকে, কিন্তু তার কর্ম সিমিলার টু নাউন, মানে তার হচ্ছে ফাংশনালিটি, তার ফাংশনালিটি, তার মানে বাক্যে সে কিভাবে ব্যবহৃত হচ্ছে তার ফাংশনালিটি হচ্ছে নাউনের মতো, ঠিক আছে, তার ফাংশনালিটি হচ্ছে নাউনের মতো। তাহলে জেরান্ড ইজ রিলেটেড টু ভার্ব সিমিলার টু নাউন, এখান থেকে প্রশ্ন আসছে, এখানে তোমরা খালি মুখস্থ করবা জেরান্ড ইজ রিলেটেড টু ভার্ব, পরীক্ষার হলে জায়গায় দিয়ে আসবা কি বলতো, জেরান্ড ইজ রিলেটেড টু ভার্বের জায়গায় দিয়ে আসবা সিমিলার টু ভার্ব। সিমিলারিটি কিসের সাথে হয়, একটার সাথে আরেকটার সিমিলারিটি কিসের ভিত্তিতে হয়, তার ফাংশনালিটির ভিত্তিতে হয়, সে বাক্যে কিভাবে কাজ করছে সেটার ভিত্তিতে হয়। তাহলে তার ফাংশনালিটি হচ্ছে নাউনের মতো, বাট তার রিলেটিভিটি, বাট তার কানেকশনটা কার সাথে, রিলেশনটা কার সাথে, সোজা কথা রিলেটেড কোথা থেকে আসছে, রিলেশন, তার রিলেশন কার সাথে, ভার্বের সাথে, বাট তার ফাংশন মানে তার ফাংশনালিটি কার সাথে, তার নাউনের সাথে। সো এই জিনিসটা একটু মাথায় রাখবে, এতটুকু মাথায় রাখলেই হয়ে যাবে। দেখো চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, ঢাবিতে আসছে, দেখো
টু সাইকেল ইজ এ গুড এক্সারসাইজ, সাইকেল ইজ এ গুড এক্সারসাইজ এটা হবে না, এটা তোমরা বুঝতে পারো। এখন তোমার ঘটনা হচ্ছে টু সাইকেল ইজ এ গুড এক্সারসাইজ আর সাইক্লিং ইজ এ গুড এক্সারসাইজ কোনটা হবে? এখন তোমাকে কিন্তু আমি বলেছি ভাইয়া, তোমাকে কিন্তু আমি বলেছি ভার্ব প্লাস আইএনজি বাক্যে নাউনের মতো যদি কাজ করে তাকে বলা হয় জেরান্ড। এ কোথায় কোথায় বসে? তিনটা স্পেসিফিক পজিশনে সে বসে নাউন, সাবজেক্টের জায়গায়, অবজেক্টের জায়গায় এবং প্রেপোজিশনের অবজেক্ট হিসেবে বসে। প্রেপোজিশনের অবজেক্ট তোমাকে কি আমি পড়াইছি ইনফিনিটিভ সাবজেক্ট হিসেবে বসে? হ্যাঁ বসতে পারে, বাট ওইটা তো পড়াই নেই। তাহলে কি সাইক্লিং ইজ আ গুড এক্সারসাইজ, সাইক্লিং ইজ আ গুড এক্সারসাইজ। ক্লিয়ার? বুঝছো? হ্যাঁ ওকে। দেখো জেরান্ড ইজ সিমিলার টু, দেখো সিমিলার টু মানে কি? ঢাবিতে আসছে 13-14 সেশনে। কেন সিমিলার টু মানে কি? তার ফাংশনালিটি কার সাথে সিমিলার? তার ফাংশনালিটি কার সাথে সিমিলার বলো? সে কাজ করে কার মতো? নাউনের মতো। তার রিলেশন কার সাথে? ভার্বের সাথে। ঠিক আছে, তাইলে এখানে সিমিলার টু নাউন, বাট এখানে যদি প্রশ্ন আসতো জেরান্ড ইজ রিলেটেড টু ভার্ব, জেরান্ড ইজ রিলেটেড টু ভার্ব, ট্রাস্ট মি এই কথাটার মানে বাংলাদেশে যারা ইএলটি নিয়ে কাজ করে খুব কম মানুষই বুঝে, আর বাইরে যারা আছে তাদের কথা আমি বলবোই না। তাহলে রিলেটেড টু ভার্ব, সিমিলার টু নাউন, হোপফুলি বুঝতে পারছো। ওকে চলে আসো। এখন এখানে আমি যা বলবো শুধু তাই শুনবা, বাড়তি একটা কথা বলবা না বা কিচ্ছু না। জেরান্ড তোমার পরীক্ষায় অনেক পজিশনে বসতে পারে, এই তিনটা পজিশন থেকেই তোমার পরীক্ষায় প্রশ্ন আসবে। যে তিনটা পজিশন বলবো ওই তিনটা পজিশন থেকেই আসবে। পজিশন অফ জেরান্ড ইন এ সেন্টেন্স, জেরান্ড মানে কি ভাই? জেরান্ড মানে কি? জেরান্ড যতই আদর করি, আদর করলেই কি সে বাদর হয়ে গেল না? জেরান্ড মানে হচ্ছে নাউন। বাক্যে নাউন যে যে জায়গায় বসবে জেরান্ডও সেই জায়গায় বসবে। নাউন কই কই বসতে পারে? সাবজেক্টে বসতে পারে, অবজেক্ট হিসেবে বসতে পারে, প্রেপোজিশনের অবজেক্ট হিসেবে বসতে পারে। জাস্ট এতটুকু মাথায় রাখবা, সাবজেক্ট হিসেবে বসতে পারে, অবজেক্ট হিসেবে বসতে পারে, আর কি প্রেপোজিশনের অবজেক্ট হিসেবে বসতে পারে। আমি কয়েকটা টার্মস তোমাদেরকে ব্যাখ্যা করব। একটা হচ্ছে অবজেক্ট, একটাকে কি বলা হয়? অবজেক্ট বা কর্ম। এই অবজেক্ট নিয়ে ম্যাক্সিমাম স্টুডেন্ট ভয় পাও এবং ভয়েস বোঝো না, এইটা ভালোভাবে বোঝো, ভয়েসের সময় আর বলবো না। তো ধরো আমি একটা সেন্টেন্স বললাম, আই গেভ ফ্লাওয়ার্স টু হার। ঠিক আছে, আই গেভ ফ্লাওয়ার্স টু হার। এই বাক্যে অবজেক্ট কয়টা? এই বাক্যে অবজেক্ট কয়টা বলো? এই বাক্যে অবজেক্ট কয়টা? ঠিক আছে, আই গেভ ফ্লাওয়ার্স টু হার। ঠিক আছে, এইটা লাস্টে একটা ট্রিক্স শিখাই দিব। ঠিক আছে, এখন তুমি অবজেক্ট কার হয়? ভার্বের কি হয়? অবজেক্ট হয়। এখন তুমি আমাকে বলো ভাইয়া, তুমি জাস্ট আমাকে একটা কথা বলো যে তুমি মেইন ভার্বকে দুই ভাবে প্রশ্ন করতে পারবা। একটা হচ্ছে তুমি কি দিয়ে প্রশ্ন করতে পারবা, একটা তুমি কাকে দিয়ে প্রশ্ন করতে পারবা। এখন আই গেভ ফ্লাওয়ার্স টু হার, আমি আসলে কি দিছি? আমি কি দিছি বলো তো? ফুল দিছি। ঠিক আছে, আমি আসলে কাকে দিছি? তাকে দিছি। এখন তুমি ডিরেক্টলি তার হাতে কি দিছো? ফুলটা তো দিছো। তুমি ধরো কারো ফুল দিতেছো, তুমি তো তার কি দিছো? আরে দেখছো, এইটাই আইরনি। ফুল দেওয়ার কথা বললে হাত থেকে জিনিসপত্র পড়ে যায়। তুমি কি দিছো? তুমি ফুল দিছো, রাইট? তুমি ফুল দিছো। তাহলে তোমার সাথে ডিরেক্ট সম্পর্ক কার? ফুলের। আগে তো মানুষের সম্পর্ক না, তুমি তো ফুলটা তার হাতে দিচ্ছ। এর জন্য এটা বোঝায় হচ্ছে ডিরেক্টনেস, এটা বোঝায় হচ্ছে ডিরেক্টনেস। এজন্য কি দিয়ে প্রশ্ন করলে আমরা সাধারণত বস্তুবাচক অবজেক্ট পাই, এবং এই বস্তুবাচক অবজেক্টকেই হচ্ছে বলা হয় ডিরেক্ট অবজেক্ট। এইটা মনে রাখবা, আর ভুলবা না সারা জীবন। তুমি কাকে দিছো? তাকে দিছো, ইনডাইরেক্টলি দিছো। ফুল তো মানুষে এমনিই দেয় না, তুমি তো কোনো উদ্দেশ্য নিয়েই দিছো। কি উদ্দেশ্য এটা আর বলতেছি না। তাহলে কি তোমার এখানে একটা ইনডিরেক্ট রিলেশন আছে। তাহলে এই জিনিসটাকে কি বলা হয় বলো? এই জিনিসটাকে বলা হয় ইনডিরেক্টনেস। ঠিক আছে, ইনডিরেক্টনেস। আমি যতটা সহজ করে বলতেছি ব্যাপারগুলো এত সহজ না, বাট সহজ করে বোঝাচ্ছি। তাইলে কাকে দিয়ে যদি প্রশ্ন করো তাইলে তুমি সাধারণত পাবা ব্যক্তিবাচক জিনিসপত্র পাবা, এবং এই ব্যক্তিবাচক যে জিনিসপত্র সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় ইনডিরেক্ট অবজেক্ট। এখন এই পর্যন্ত ক্লিয়ার কিনা? এই পর্যন্ত ক্লিয়ার থাকলে তোমাদেরকে একটা ট্রিক্স শিখাই দিই। ধরো ভবিষ্যতে তোমার কাছে কেউ ফুল চাইলো, ঠিক আছে, তোমার কাছে কেউ ফুল চাইলো। এখন তুমি ভাবতেছো আরে ভাই কি দরকার ফুলের পিছনে এত ইনভেস্টমেন্ট করার। তুমি বলবে আরে তোমাকে কেন আমি ফুল দিব? তুমি তো নিজেই একটা ফুল, কিন্তু তুমি বোঝাইছো কি ফুল, মানে তুমি নিজেই একটা
এইটা ফুল, এই ফুল কি হিসাবে ব্যবহৃত হইতে পারে? অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হইতে পারে। কারণ ধরো যদি বলি শি ইজ ফুল, তাহলে ফুলটা কি? শি আর ফুল একই জিনিস। এইটা কি? লিঙ্কিং ভার্ব। এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। আর এইটা কি বলো তো? অ্যাডজেক্টিভ। ঠিক আছে। আর এই যে ফুল, এটার মানে কি? ফ্লাওয়ার। ঠিক আছে, ফ্লাওয়ার। ফ্লাওয়ার কি বলো তো? ফ্লাওয়ার হচ্ছে নাউন। তাহলে বুঝছো নাউন আর অ্যাডজেক্টিভের মধ্যে কি সম্পর্ক? বুঝছো? তুমি নিজেই কিন্তু একটা ফুল। বোঝা গেছে? আসো, অনেক কথাবার্তা হইছে। তাহলে অবজেক্ট অফ এ ভার্ব, অবজেক্টটা কার হয়? ভার্বের হয়। তাহলে ভার্ব প্লাস আইএনজি যদি সাবজেক্টের জায়গায় বসে তাহলে কি হয়? সেটা হচ্ছে জেরান্ড হয়। তাহলে এখানে ভার্ব প্লাস আইএনজি কি সাবজেক্টের জায়গায় বসছে, তাহলে এটারে কি বলতেছি আমরা? এটারে বলতেছি জেরান্ড। যেরকম সুইমিং ইজ গুড ফর হেলথ, যদি আমি বলি সাইক্লিং ইজ এ গুড এক্সারসাইজ, সাইক্লিং ইজ আ গুড এক্সারসাইজ, তাইলে ভাই তুমি আমাকে বলো এখানে কি ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি কই বসছে? সাবজেক্টের জায়গায়। সাবজেক্টের জায়গায় কে বসতে পারে? নাউন অথবা প্রোনাউন। যেহেতু এটা নাউন, তাহলে ভার্ব প্লাস আইএনজি নাউনের মতো কাজ করতেছে। তাইলে এটা কি ভাই? তাইলে এটা হচ্ছে জেরান্ড। তাহলে এটা হচ্ছে জেরান্ড। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, এদিকে আসো। এখন এইটা ভালোভাবে বুঝবা। এইটা এবার মেডিকেল আসলেও আসতে পারে, খুব বেশি ইম্পর্টেন্ট। অবজেক্ট অফ এ ভার্ব। তোমাকে আমি অবজেক্ট বুঝায় ফেলছি। কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তরে যেটা পাবো সেটাই হচ্ছে অবজেক্ট। আচ্ছা, এখানে আমার ভার্বটা কি? আই এনজয়, এইটা হচ্ছে ভার্ব। বুঝছো? এটাই আসবে পরীক্ষায়। আমি কি এনজয় করি? আমি কাকে এনজয় করি? ঠিক আছে। এখন আমি কাকে এনজয় করি এটা তো এখানে বলা নেই, বা এটা খুবই ইররিলেভেন্ট কথা। আমি কি এনজয় করি? আমি পড়ানোটা এনজয় করি। আই এনজয় টিচিং ইংলিশ। তাহলে এখানে টিচিংটা কি রে ভাই? টিচিংটা এখানে অবজেক্ট। এনজয় ভার্বের, অবজেক্টটাই টিচিংটা। তাহলে এখানে ভার্বের পরে ভার্ব প্লাস আইএনজি আছে, ভার্বের পরে ভার্ব প্লাস আইএনজি আছে এবং অবজেক্টের মতো কাজ করতেছে। তাহলে অবজেক্টের জায়গায় নাউন অথবা প্রোনাউন থাকতে পারে। এ তো প্রোনাউন না, তাহলে এ হচ্ছে নাউন। আর যেহেতু এ হচ্ছে নাউন, তাই তাকে আমরা বলবো জেরান্ড। ট্রাস্ট মি, এটা আসবে পরীক্ষায়। যে কোনো অ্যাডমিশন টেস্ট দাও, এবার এটা আসবে। এইটাই আসছে, বারবার এইটাই আসছে। ঠিক আছে। আচ্ছা, তোমাকে আমি না, এটা পরে বলতেছি। ধরো আমি বললাম যে হি এনজয়স রিডিং হ্যামলেট। বলো, এটা আসছে। এখানে রিডিং কি বলো? রিডিং কি এখানে বলো? উত্তর দাও, কথা বলো। আমি কি এনজয় করি? রিডিং। তাহলে এখানে আমার এটা কি? ভার্ব প্লাস আইএনজি। ভার্ব প্লাস আইএনজি কই বসছে? অবজেক্টের জায়গায় বসছে। অবজেক্ট বুঝলাম কেমনে? কি দিয়ে প্রশ্ন করলে উত্তরে যেটা পাবো সেটা হচ্ছে অবজেক্ট। তাহলে এই অবজেক্টটা কি? নাউন। তাইলে ভার্ব প্লাস আইএনজি, সে নাউনের মতো কাজ করতেছে। তাহলে একটু তাকে আদর করে একটা নাম দেই, নামটা হচ্ছে জেরান্ড। তাহলে তাকে এখানে এটা কি? এটা হচ্ছে জেরান্ড। এইটার সাথে পার্টিসিপলের একটা পার্থক্য আছে। এইখানে এনজয়টা হচ্ছে, আরেকটা কথা বলে নি, এখানে এনজয়টা কি? এটা খুবই ডিপ আলোচনা। যতটা মজা করতেছি ওটা তো মজার না। এটা এনজয়টা এখানে কি? ট্রানজিটিভ ভার্ব না ইনট্রানজিটিভ ভার্ব? বলো, এইটা ইনট্রানজিটিভ ভার্ব না ট্রানজিটিভ ভার্ব? বলতে হবে এইটা। এইটা কিন্তু ভাই ট্রানজিটিভ ভার্ব। এইটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব মানে কি? ট্রানজিটিভ ভার্ব মানে কি? এটা অনেক বইতে অনেকভাবে পেঁচাইছে। ট্রানজিটিভ ভার্ব এখান থেকেই বোঝা যায়। ঠিক আছে। হ্যাঁ, আসো এটা একটু বলে দিই। ট্রানজিটিভ ভার্সেস ইনট্রানজিটিভ ভার্ব। ভাই সোজা কথা, যে ভার্বের অবজেক্ট আছে সে হচ্ছে ট্রানজিটিভ। সাধারণত আমাদের লেভেল পর্যন্ত, মানে তোমাদের লেভেল পর্যন্ত ট্রানজিটিভ আর ডাইট্রানজিটিভরা আলাদা করে না। কোনো জায়গায় যদি দেখো ডাইট্রানজিটিভ মানে দুইটা অবজেক্ট আছে, কিউ আছে আর হচ্ছে কাকেও আছে। আর যে ভার্বের অবজেক্ট নাই সে হচ্ছে ইনট্রানজিটিভ। এতটুকু ক্লিয়ার? এখন তুমি আমাকে বলো, এখানে আমি জাস্ট একটা কথা বলবো, এটার উত্তর দাও। She went
অ্যাওয়ে ড্যান্সিং, শি ওয়েন্ট অ্যাওয়ে ড্যান্সিং, এইটা কি? জাস্ট এইটা যদি পারো, জাস্ট দুইটা জায়গায় আমরা আটকাই, দুইটা জায়গায় আমরা আটকাই, ঠিক আছে? দুইটা জায়গায় আটকাই, তার মধ্যে এইটা হচ্ছে অন্যতম একটা জায়গা। আচ্ছা দেখো, আমি কিন্তু তোমাদেরকে একটা কথা বলছিলাম, যখন আমি বলছি যে ভার্বের অবজেক্ট, ভার্বের অবজেক্ট মানে কি? সেটা ট্রানজিটিভ ভার্ব। ভার্বের অবজেক্ট মানে কি? ভার্বটা কিন্তু ট্রানজিটিভ, ট্রানজিটিভ ভার্ব। তাহলে ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট কি? ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হলো জেরান্ড। জেরান্ড, একদম সহজ বাংলা ভাষায়। হ্যাঁ, এখন এইটা কি? হি ওয়েন্ট অ্যাওয়ে ড্যান্সিং, এটা কি? এখানে ড্যান্সিংটা কি বলো তো দেখি, কেউ পারো নাকি? এত তো তোমরা অনলাইন অফলাইনে পড়তেছো, এটা এটা পারো নাকি বলো? এখন তুমি আমারে বলো ভাইয়া, হি ওয়েন্ট অ্যাওয়ে ড্যান্সিং, এটা তো আসলে গো থেকেই আসছে। সে কি যাচ্ছে? উত্তর মিলে না। সে কাকে যাচ্ছে? উত্তর মিলে না। তাইলে এইটা কি? তাইলে এইটা কি? তাহলে এটা ইনট্রানজিটিভ ভার্ব। আর যেহেতু এটা ভাই ইনট্রানজিটিভ ভার্ব, তাহলে ইনট্রানজিটিভ ভার্বের পরে যদি কিছু থাকে, ইনট্রানজিটিভ ভার্বের পরে যদি ভার্ব প্লাস আইএনজি থাকে, এ আসলেও কি বোঝাচ্ছে জানো? এ আসলে বোঝাচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। দুষ্টামিটা লক্ষ্য করছো? দুষ্টামিটা লক্ষ্য করছো? একই জিনিস ভাই, একই জিনিস ভাই। প্রেজেন্ট পার্টিসিপল অপশনে পার্টিসিপলও থাকতে পারে। এখানেও আসলে প্রশ্নকর্তাদের হয়তো জ্ঞানের একটু অভাব থাকতে পারে বা করে না। পার্টিসিপলের তিনটা ভাগ আছে, মোটা দাগে পার্টিসিপল না, ঠিক আছে? আচ্ছা, তাহলে তুমি বুঝতে পারছো শি ওয়েন্ট অ্যাওয়ে ড্যান্সিং, এখানে ড্যান্সিংটা হয়ে যাচ্ছে তোমার পার্টিসিপল অথবা প্রেজেন্ট পার্টিসিপল। আর ওইখানে আই এনজয় টিচিং হ্যামলেট, ওইটা তোমার কি হয়ে যাচ্ছে? ওইটা কিন্তু তোমার হয়ে যাচ্ছে কি বলো? ট্রানজিটিভ ভার্বের পরে ভার্ব প্লাস আইএনজি আছে, মানে অবজেক্ট আছে। তাহলে ওইটা তোমার কি হচ্ছে বলো? ওইটা হয়ে যাচ্ছে জেরান্ট। বাই ট্রাস্ট মি, এই জিনিস যদি বুঝো তোমার আর কোনো জায়গায় আটকাবে না। এই জিনিস বই বইরেও ম্যাক্সিমাম টাইমে বুঝবে না। ক্লিয়ার? এ পর্যন্ত ক্লিয়ার? এখন দেখো, অবজেক্ট অফ এ প্রিপোজিশন। ভাই প্রিপোজিশনের অবজেক্ট মানে কি? প্রিপোজিশনের অবজেক্ট মানে কি? এটার একটা রুলস আছে। হ্যাঁ, রুলস আসলে এটা বলা উচিত না, নর্মাল জিনিসই। আরে প্রিপোজিশনের অবজেক্ট কি? এটা অনেক বইতে লেখা দেখবো, অনেকে ভাবো হায় হায় এটা কি? এটা ভাই কিচ্ছু না, এটা হুদাই। এটা হুদাই, বারবার বলছি না নাউন পড়ানোর সময়, প্রিপোজিশনের পরে একটা শব্দ আছে, জাস্ট একটা শব্দ। প্রিপোজিশনের পর একটা শব্দ আছে, তাহলে এই শব্দটা নাউন। প্রিপোজিশনের পর জাস্ট একটা ফ্রেজ আছে, তাহলে সেটা কি? নাউন ফ্রেজ। গেল? ওকে। তাইলে ধরো বললাম আই অ্যাম ফন্ড অফ ম্যাথামেটিক্স। ম্যাথামেটিক্স কেন লিখতেছি আমি? ম্যাথামেটিক্স এখানে ই বানান আছে, অনেকে জানো না বা খেয়াল করো না। আই অ্যাম ফন্ড অফ ম্যাথামেটিক্স, আই অ্যাম ফন্ড অফ সিঙ্গিং। এখন ঘটনা হচ্ছে এই দুইটার মধ্যে পার্থক্য কি? ফাংশনালিটির ভিত্তিতে কি পার্থক্য? আই অ্যাম ফন্ড অফ ম্যাথামেটিক্স, আই অ্যাম ফন্ড অফ ম্যাথামেটিক্স, এইটাও তো প্রিপোজিশনের পর একটা জিনিস আছে, এটাতেও তো আমি নাউন বলতে পারি। যদি আমি চিন্তা করি রে ভাই এটা কি, এটাও তো নাউন, এটাও নাউন, এটাও নাউন, তাহলে দুইটারে আমরা আলাদা করব কিভাবে? এ নাউনই, এ নাউনে একটা বিষয় বোঝাচ্ছে, বাট এখানে সিং কিন্তু একটা ভার্ব, ভার্ব প্লাস আইএনজি আমার নাউনের মতো কাজ করছে এবং এজন্য একে বলছে জেরান্ড। আর প্রিপোজিশনের অবজেক্ট মানে হচ্ছে প্রিপোজিশনের পর, প্রিপোজিশনের ইমিডিয়েট পর যে শব্দ থাকে, প্রিপোজিশনের ইমিডিয়েট মানে ঠিক তারপরে, ইমিডিয়েট পরে যে শব্দ থাকে, তাইলে এও কিন্তু প্রিপোজিশনের অবজেক্ট, প্রিপোজিশনের অবজেক্ট। আবার এও কিন্তু প্রিপোজিশনের অবজেক্ট, বুঝছো? ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার কিনা বলো? তাহলে আমাদের জেরান্ড পড়া শেষ এবং পার্টিসিপলের মেন জিনিস পড়া শেষ, বুঝছো? তাহলে আই এম ফন্ড অফ সিঙ্গিং, এটা কি? এটা হচ্ছে জেরান্ড, এটা হচ্ছে জেরান্ড, ঠিক আছে? ওকে।
দেখো, দ্য ওল্ড ম্যান ইজ কি টায়ার্ড অফ ওয়াকিং, জাস্ট কয়েকটা প্রশ্ন, এটা কি হবে বলো, এটা কি হবে বলো, উত্তর দাও, উত্তর দাও, উত্তর না দিলে কিন্তু কথা বলবো না। প্রিপোজিশনের পরে জাস্ট একটা যদি শব্দ থাকে সেটা হয় নাউন, আর এখানে কি ভার্ব প্লাস আইএনজি নাউনের মতো কাজ করতেছে, তাহলে এটা কি হবে, এটা হবে জেরান্ট, তাহলে এটা হবে জেরান্ট, হ্যাঁ জেরান্ট, সুন্দর। ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, ভাই দেখারই দরকার নাই, ভার্ব প্লাস আইএনজি সাবজেক্টের জায়গায় বসছে, তার মানে নাউনের মতো কাজ করতেছে, তাহলে ভার্ব প্লাস আইএনজি নাউনের মতো কাজ করতেছে মানে কি, সে জেরান্ট। কিন্তু ঘটনা হচ্ছে এটা মেডিকেলে 16-17 সেশনে আসছে, কিন্তু 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 এখানে তোমার কোনো জেরান্ট নাই, জেরান্ট অপশনে নাই। তাহলে তুমি তো ভাই জানো জেরান্ট আসলে আসছে কোত্থেকে, জেরান্ট তো আসলে নাউন, সে কি নাউন ইন ডিসগাইজড, তার মানে কি সে নাউনি, সে হচ্ছে নাউনি, ঠিক আছে, ওকে। চলো, রিডিং ইজ অ্যান এক্সিলেন্ট হ্যাবিট, সেম প্রশ্ন। সিইং ইজ বিলিভিং, এইটা কি হবে বলো তো, রাজশাহীতে আসছে, আর ইউতে, এইটাও ভার্ব প্লাস আইএনজি সাবজেক্টের জায়গায় বসছে এবং সাবজেক্টের জায়গায় বসে নাউনের মতো কাজ করতেছে, এজন্য এটা জেরান্ট, এজন্য এটা জেরান্ট, হ্যাঁ ঠিক আছে। এইটা বলো, দেখো, আই এনজয় সুইমিং ইন দ্য রিভার, জিএসটি এই ইউনিটে আসছে 24-25 সালে, জিএসটি এই ইউনিটে আসছে 24-25 সালে। তাইলে তোমরা আমাকে একটু বলো তো ভাইয়ারা, আই এনজয়, আমি কি এনজয় করি, সুইমিং, আমি তো পায়ে যাচ্ছি, আমি কাকে এনজয় করি, এটা তো একটা ফালতু প্রশ্ন। আই এনজয় সুইমিং, তাহলে এইটাকে, এইটা হচ্ছে আমার একটা অবজেক্ট, সুইমিং, তাহলে অবজেক্টের জায়গায় কে বসতে পারে, নাউন বসতে পারে, তাইলে অবজেক্টের জায়গায় যদি নাউন বসতে পারে, এটা কেমন নাউন রে ভাই, ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি, তাহলে ভার্ব প্লাস আইএনজি যদি নাউনের মতো কাজ করে তাহলে তাকে কি বলে, তাহলে তাকে বলে জেরান্ট, তাহলে এটা কি হবে, এটা হবে জেরান্ট। কারণ কি, এইটা হচ্ছে আমার ট্রানজিটিভ ভার্ব, কিন্তু ভাই ট্রাস্ট মি, এখানে যদি একটা ইনট্রানজিটিভ ভার্ব থাকতো তাইলে কিন্তু এইটা আমার কি হয়ে যেত, প্রেজেন্ট পার্টিসিপল হয়ে যেত, ঠিক আছে, এটাও তোমাদের দেখাবো। ক্লিয়ার? জেরান্ট নিয়ে আর কোনো সমস্যা আছে, জেরান্ট নিয়ে আর কোনো সমস্যা আছে বলো? তাইলে এখন আমরা চলে যাব পার্টিসিপলে। পার্টিসিপলে আসো, আমরা পার্টিসিপল দেখব। আচ্ছা এখানে না, আচ্ছা ঠিক আছে, এক স্লাইড আগে। আর পার্টিসিপল, এখানে আমাদের প্রশ্নকর্তারা পার্টিসিপল বলতে মূলত বোঝায় প্রেজেন্ট পার্টিসিপল কি, মানে ম্যাক্সিমাম প্রশ্নই আসে প্রেজেন্ট পার্টিসিপল থেকে। তারা অনেকেই পার্টিসিপল আর প্রেজেন্ট পার্টিসিপলকে সেম মনে করে না। পার্টিসিপল 3 রকমের, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব প্লাস আইএনজি যখন অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল V3 যখন অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, একটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। শেষ, পড়ানো শেষ। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব প্লাস আইএনজি, এটা ভার্বের মতোও কাজ করে, এটা ভার্বের মতোও কাজ করে, ঠিক আছে, এবং এটা অ্যাডজেক্টিভের মতোও কাজ করে। মেইনলি মনে রাখবা ভার্ব প্লাস আইএনজি অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, লাইফ ইজি হয়ে যাবে। তারপরে ধরো V3 কাজ করে অ্যাডজেক্টিভের মতো, আর এইটা হচ্ছে হ্যাভিং প্লাস V3, হ্যাভিং প্লাস V3 ভার্বের মতোও কাজ করে, অ্যাডজেক্টিভের মতোও কাজ করে। তুমি যদি মনে রাখো অ্যাডজেক্টিভের মতো, তাহলে এটা তোমার আইডেন্টিফাই করতে একটু চোরা বুদ্ধি দিয়ে সহজ হবে, ঠিক আছে, বাট এটা ঠিক না। আর বলো তো পারফেক্ট ইনফিনিটিভ মানে কি? পারফেক্ট ইনফিনিটিভ, পারফেক্ট ইনফিনিটিভ হচ্ছে টু হ্যাভ, তাই না? তারপর একটু কি বলো, টু হ্যাভ প্লাস V3, টু হ্যাভ প্লাস V3, ক্লিয়ার? ওকে, দেখো এইদিকে আসো। প্রেজেন্ট পার্টিসিপলের এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট রুলস। হ্যাঁ, যেহেতু প্রেজেন্ট পার্টিসিপল বাক্যে অ্যাডজেক্টিভের মতো কাজ করে, বুঝছো, প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভের মতো কাজ করে। একটা স্ট্রাকচার দেখো তো, চেনা চেনা লাগে নাকি? আর্টিকেল, প্রিপোজিশন, পসেসিভ, পসেসিভ অবশ্যই অ্যাডজেক্টিভ, যে মাই, হিজ, হার, পসেসিভ। হ্যাঁ, এইখানে আছে একটা নাউন, এইখানে আছে একটা নাউন, এইখানে এগুলা আছে। এইখানে আমার কি আছে বলো তো? একটা ভার্ব প্লাস আইএনজি আছে। তাহলে এই ভার্ব প্লাস আইএনজিটা আসলে কি? এই যে ভার্ব প্লাস আইএনজিটা আছে, যেহেতু নাউনের আগে বসে নাউন সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, এ কে? এ কিন্তু অ্যাডজেক্টিভ। তাহলে ভার্ব প্লাস আইএনজি যদি অ্যাডজেক্টিভের মতো কাজ করে, তাহলে তাকে কি বলা হবে? তাকে বলা হবে প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, ঠিক আছে। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে আসলেও
এর জন্মটা কোথা থেকে বলো তো? এর জন্মটা কোথা থেকে? ভার্ব থেকে একটা আইএনজি লাগায় তাকে আমরা অ্যাডজেক্টিভ বানাইছি, তাই না? এখন যেহেতু ভার্ব থেকে একটা আইএনজি বানায় তাকে আমরা অ্যাডজেক্টিভ বানাইছি, তাহলে কি তার মনের মধ্যে একটা ভার্ব হওয়ার আকাঙ্ক্ষা আছে না? ধরো মানে তোমাদের যেটা হয় বাবা মার নামের সাথে মিল থাকে বা কাস্টে টাইটেলে মিল থাকে, তাহলে এ তো আসলে ভার্ব কিন্তু সে অ্যাডজেক্টিভ মতো কাজ করতেছে, এজন্য তারে বলা হয় ভার্বাল অ্যাডজেক্টিভ। এটা ন্যাসফিল্ডের বইয়ে আছে ভার্বাল অ্যাডজেক্টিভ। হ্যাঁ আচ্ছা, ন্যাসফিল্ড একটা গ্রামারিয়ান, ওইদিকে আমরা না যাই। আচ্ছা এখন তারে তো ভাই আমরা প্রেজেন্ট পার্টিসিপলও বলতেছি, তারে আমরা প্রেজেন্ট পার্টিসিপলও বলতেছি। এখন আমাদের দেশের টিচাররা প্রেজেন্ট পার্টিসিপল আর পার্টিসিপলটা একই মনে করে। আচ্ছা ঠিক আছে, এখন এজন্য এই পার্টিসিপলটা অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে, তাহলে একে বলবো আমরা পার্টিসিপল অ্যাডজেক্টিভ। তাইলে ভাইয়া যাহাই প্রেজেন্ট পার্টিসিপল তাহাই ভার্বাল অ্যাডজেক্টিভ, তাহাই পার্টিসিপল অ্যাডজেক্টিভ, আবার তাহাই প্রেজেন্ট পার্টিসিপল তাহাই পার্টিসিপল। কি বুঝলা? এইটাই সায়েন্স। আবার বলতেছি, যে প্রেজেন্ট পার্টিসিপল সেই ভার্বাল অ্যাডজেক্টিভ, সেই কি পার্টিসিপল অ্যাডজেক্টিভ। আবার দেখবা কোনো সময় অপশনে কিছুই থাকবে না, খালি কি থাকবে? অ্যাডজেক্টিভ থাকবে, শুধু থাকবে অ্যাডজেক্টিভ, তাহলে ওই অ্যাডজেক্টিভও এইটা। ঠিক আছে, সো এই জিনিসটা আমরা মাথায় রাখবো। আসো এইটাই দেখি, এ রলিং স্টোন গ্যাদার্স নো মস। এইটা এত কমন একটা প্রশ্ন, গত বছর যখন কলেজ অ্যাডমিশনে পড়াচ্ছি এই প্রশ্নটাই ছিল, এবং এই প্রশ্নটাই নটর ড্যামে আসছে। পোলাপান আমার ভাইয়া আপনার স্লাইড থেকে হুবহু কমন পড়ছে, আমার স্লাইড থেকে কমন, কিন্তু এটা খুব কমন একটা প্রশ্ন। কলেজ হয়তো মানে কলেজ অ্যাডমিশন লেভেলে অতটা না, বাট এটা খুবই কমন একটা প্রশ্ন। এ রলিং স্টোন গ্যাদার্স নো মস। ভাই তুমি কিছুই পারো না, তুমি কিচ্ছু পারো না। স্টোন যে পাথর এটা তুমি বোঝো? এটা তো নাউন, এটা হচ্ছে নাউন। এইটা কি ভাই? এইটা তো ভাই অ্যাডজেক্টিভ, যেহেতু নাউনের আগে রলিং স্টোন মানে কি? ঘূর্ণায়মান পাথর, তাই না? তাহলে এটা কি? অ্যাডজেক্টিভ। তুমি বুঝতেছো এটা অ্যাডজেক্টিভ, তাহলে ভার্ব প্লাস আইএনজি যদি অ্যাডজেক্টিভের মতো কাজ করে তাহলে তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো প্রেজেন্ট পার্টিসিপল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কিন্তু এখানে প্রেজেন্ট পার্টিসিপল নাই। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল যে কথা, ভার্বাল অ্যাডজেক্টিভ বা পার্টিসিপল অ্যাডজেক্টিভ কিন্তু সেম কথা। পার্টিসিপল অ্যাডজেক্টিভ সেম কথা। আচ্ছা সেম কথা, তাহলে আমি বুঝতেছি এখানে ভার্বাল অ্যাডজেক্টিভ হবে উত্তরটা। এখানে তোমার শুধু অ্যাডজেক্টিভ থাকতে পারতো। আবার অনেক বইতে দেখবা যে শুধুমাত্র প্রেজেন্ট পার্টিসিপল আছে, আবার দেখবা যে শুধু পার্টিসিপল আছে, মানে সবগুলা জিনিসই থাকবে। এখন আমার প্রশ্ন হচ্ছে ভাইয়া, কয়েকটা প্রশ্নতে দেখবা প্রেজেন্ট পার্টিসিপল এবং অ্যাডজেক্টিভ দুইটাই থাকবে, তুমি কোনটা দাগাবা? তুমি দাগাবা প্রেজেন্ট পার্টিসিপল। কারণ ভাই অ্যাডজেক্টিভ তো আরো অনেক কিছু হইতে পারে। আমি যদি তোমাকে একটা শব্দ বলি পিকচার্স কিউ, কথাটা বুঝছো? পিকচার্স কিউ, তুমি তো যে পিকচার্স কিউ দেখেই বলে দিবা ভাই এটা অ্যাডজেক্টিভ। তাইলে ভাই সে যে আমার ভার্ব প্লাস আইএনজি অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে, তারে আমার একটু আদর করে অন্য কিছু নাম দিতে হবে না? তাইলে কি সে অ্যাডজেক্টিভের মধ্যেই সে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল বা পার্টিসিপল অ্যাডজেক্টিভ। তাহলে এটা কি এইভাবে দিবা। ঠিক আছে, বুঝছি আমরা। এখন দেখো আরেকটা ব্যাখ্যা দেখো, এটা হচ্ছে আমাদের সিস্টেম 1। সিস্টেম 2টা কি? আমরা একটু আগে যে স্ট্রাকচার বললাম, যে আর্টিকেল আছে আমার, আর্টিকেল বা এখানে প্রিপোজিশন থাকতে পারে অথবা পসেসিভ থাকতে পারে, আর্টিকেল প্রিপোজিশন অথবা পসেসিভ থাকতে পারে। এখানে আছে হচ্ছে আমার নাউন, মাঝখানে আমার কি আছে? মাঝখানে আমার আছে ভার্ব প্লাস আইএনজি। তাহলে এই ভার্ব প্লাস আইএনজি একে মডিফাই করতেছে, এজন্য এ কি? এ হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল অথবা এ হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে আমি যতটা পারি রুলস ছাড়া পড়ানোর চেষ্টা করি যাতে মাথায় থাকে। ঠিক আছে, বুঝছো? ক্লিয়ার? এই জিনিসগুলোতে তুমি যতই বই পড়ো আটকাবা। ঠিক আছে, তুমি আটকাবা। বলো এটা কি হবে? এডুকেশন ইজ দ্য মোস্ট প্রেসিং নিড, হ্যান ত্যান বা এগুলো সব বাদ দাও, আমার এত কিছুই বোঝা লাগবে না। প্রশ্ন সলভ করা দরকার। নিড মানে কি? এখানে দরকার। নিড মানে এখানে দরকার। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে এটা নাউন, তাহলে নাউনের ঠিক আগে সে কি আছে? অ্যাডজেক্টিভ আছে। তাহলে তুমি কি দাগাবা? ভার্বাল অ্যাডজেক্টিভ। আর এখানে ধরো, এখানে যেহেতু দা মোস্ট আছে, এইটা কিন্তু হয় ধরো ডিটারমিনার, মানে আর্টিকেল তো এক ধরনের ডিটারমিনার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস নাউন। তাহলে এইটা যদি একে মডিফাই করে, এ তো অ্যাডজেক্টিভ, মানে আগের রুলসটা। তাহলে কি? এ হচ্ছে ভার্বাল অ্যাডজেক্টিভ বা এ কি বলতো? প্রেজেন্ট পার্টিসিপল বা
পার্টিসিপল। ক্লিয়ার? এই তো পারতেছো তোমরা, হ্যাঁ তোমরা তো ভালো স্টুডেন্ট। দেখো এখানে রলিংটা কি, কথাটা বুঝছো, এখানে বোঝাই যাচ্ছে ভার্বাল অ্যাডজেক্টিভ, মাত্র পড়ে আসলাম, ওখানে রিপিট হয়েছে প্রশ্ন। ক্লিয়ার 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 ক্লিয়ার? এটা পড়ায় ফেলছি, এইটা ডান। এইটা ডান কি, যে ইনট্রানজিটিভ ভার্বের পরে সাধারণত তোমার কি থাকে বলো তো? ইনট্রানজিটিভ ভার্বের পরে ইনট্রানজিটিভ ভার্ব চিনাইছি, এরপরে হচ্ছে আমার যে ভার্ব প্লাস আইএনজিটা থাকে, তাহলে এইটা আমার কি হচ্ছে, এইটা সাধারণত আমার প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে, এটা আমার প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে। দেখো শি ওয়েন্ট অ্যাওয়ে ড্যান্সিং, সে কি করতে গেছে, সে কাকে করতে গেছে, এটা কিন্তু কি দিয়ে প্রশ্ন করলেও মিলে না, কাকে দিয়ে করলেও মিলে না। তাহলে এইটা কি আমার একটা ইনট্রানজিটিভ ভার্ব, হ্যাঁ ওয়েন্ট অ্যাওয়ে একসাথে গ্রুপ ভার্ব, গো অ্যাওয়ে ওয়েন্ট অ্যাওয়ে, তাহলে এইটা হচ্ছে আমার ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্বের পরে ভার্ব প্লাস আইএনজি আছে, তাহলে এইটা কি ভাই বলো তো? এইটা কি? অবশ্যই আমার অ্যাডজেক্টিভ, মানে এইটা আমার প্রেজেন্ট পার্টিসিপল। ক্লিয়ার? এটা পরে আনছি তোমাদেরকে। অন সানডে আই ইউজুয়ালি গো ফিশিং অর ড্যাশ সামথিং। ভাই এখানে না তুমি কিছুই করবা না। ধরো আমি যদি বলি এইটা কেন, এইটা তোমার কি বলো তো? এখানে যা আছে এটা ভুলে যাও, এখানে যা আছে এটা তুমি এমনিই পারবা। এইটা তোমার কি প্রেজেন্ট পার্টিসিপল না জেরান্ড বলো তো? এইটা প্রেজেন্ট পার্টিসিপল না জেরান্ড? প্রশ্নটা ঘুরাই দিলে এইভাবেই দিবে। ধরো তুমি বললা কি যায়, উত্তর নাই। কাকে যায়, উত্তর নাই। যৌক্তিক প্রশ্ন নাই, উত্তর নাই। তাহলে এইটা হচ্ছে আমার ইনট্রানজিটিভ ভার্ব। এইটা যদি আমার ইনট্রানজিটিভ ভার্ব হয় তাহলে এইটা কি, এটা যদি ইনট্রানজিটিভ ভার্ব হয় তাহলে এই জিনিসটা কি হবে বলো তো? এই জিনিসটা অবশ্যই প্রেজেন্ট পার্টিসিপল হবে। যেহেতু এটা প্রেজেন্ট পার্টিসিপল, এইটুকু তো তুমি বুঝতেছো। এখন মেন কথা হচ্ছে ভাই এইটা প্রেজেন্ট পার্টিসিপল নাকি, এটা তোমার বোঝারই দরকার নেই। অর আছে, অর থাকলে প্যারালালিজমের স্ট্রাকচার মেইনটেইন করে। প্যারালালিজমের স্ট্রাকচার মানে কি ভাইয়া? প্যারালালিজমের স্ট্রাকচার মানে কি, তোমার আগে যা আছে পরেও তাই থাকবে। তোমার প্যারালাল লাইন, এই দুইটা কি প্যারালাল, তার মানে কি সেম জিনিস, ম্যাথে তোমরা পড়ছো। তাহলে ধরো এন্ড অর এগুলা থাকলে আগে যা পরে তা, আগে যদি ভার্ব প্লাস আইএনজি পরে ভার্ব প্লাস আইএনজি, আগে যদি নাউন ক্লজ পরে নাউন ক্লজ, তাহলে এখানে ভার্ব প্লাস আইএনজি কে আছে? শুধুমাত্র ডুইং আছে, শেষ। এই প্রশ্নটা কেন আনছি, জাস্ট এইটা যে প্রেজেন্ট পার্টিসিপল এইটা বোঝানোর জন্য। ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার বলো? হ্যাঁ ক্লিয়ার। ওকে, কেস 3 এটাও খুব মজার, এটা অনেকভাবে পড়ায় ভাই। অ্যাডভার্বের পরে যদি ভার্ব প্লাস আইএনজি থাকে তাহলে সেটা প্রেজেন্ট পার্টিসিপল। এই বেটা এইসব রুলস পড়ার কি দরকার? তুমি কি জানো অ্যাডভার্ব মেইনলি তিনটা জিনিস সে মডিফাই করতে পারে। সে অ্যাডভার্ব নিজে মডিফাই করতে পারে, সে অ্যাডজেক্টিভরে মডিফাই করতে পারে, সে হচ্ছে কাকে মডিফাই করতে পারে বলো তো? সে হচ্ছে ভার্বকে মডিফাই করতে পারে। ভাই ব্রডলি যে একটা অ্যাডজেক্টিভ, এটা তো তুমি এমনিই বুঝো, সরি ব্রডলি যে একটা অ্যাডভার্ব তুমি তো এটা এমনিই বুঝো, লাস্টে এলওয়াই আছে, ব্রড একটা অ্যাডজেক্টিভ এর সাথে এলওয়াই, মানে এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। ভাই অ্যাডভার্ব কারে মডিফাই করবে? ব্রডলি তো আসলে কারে বোঝাচ্ছে? স্পিকিং রে। তাহলে তো এ একটা অ্যাডজেক্টিভ, এখন সে কেমন অ্যাডজেক্টিভ রে ভাই? সে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি যুক্ত অ্যাডজেক্টিভ। তাহলে কি সে তো এমনিই প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে এটা রুলসের কি আছে? জাস্ট একটু লজিক্যাল চিন্তা ভাবনা করবা, ঠিক আছে? একটু লজিক্যাল চিন্তা ভাবনা করবা, তাইলেই বুঝে যাবা এটা কি প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে ফ্র্যাঙ্কলি সেইং ভাই এটা তো বোঝাই যাচ্ছে যে ভার্ব প্লাস আইএনজি থাকলেও এ একটা অ্যাডভার্ব মডিফাই করে অ্যাডজেক্টিভকে। তাহলে ভার্ব প্লাস আইএনজি হচ্ছে অ্যাডজেক্টিভের মতো যেহেতু কাজ করতেছে, সেহেতু সে প্রেজেন্ট পার্টিসিপল। আসলে সব রুলস মুলস কিচ্ছু না, আমি যে পড়াই আমি কোনো রুলস মনেও রাখি না, কিছুই না। বই লেখার সময় অনেক কষ্ট হয়েছে এই রুলসগুলো বসাইতে, ঠিক আছে? তো এগুলো রুলস টুলস কিছু না, জাস্ট তোমার আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার থাকতে হবে। এবং এটা যে একটা মানে ভাষা, সাবজেক্ট না, এটা তোমার বুঝতে হবে। সাডেনলি ফাইন্ডিং হিমসেলফ অ্যালোন, ভাই সব কিছু তুমি বাদ দাও। এই প্রশ্ন তো তোমারে আমি এখন বুঝাই দিছি, এই প্রশ্ন বুঝাই দিছি ভাই। অ্যাডভার্বের পরে ভার্ব প্লাস আইএনজি থাকলে সেটা কি হয়? পার্টিসিপল হয়। ভাই এটা বাদ দাও, তুমি এটা বাদই দাও। ভাই হিমসেলফ মানে কি? একটা প্রোনাউন না? এখন নাউন প্রোনাউনের আগে কে বসে? তুমি সব কথা বাদ দাও, নাউন প্রোনাউনের আগে কে বসতে পারে? অ্যাডজেক্টিভ বসতে পারে না। তাহলে এই কি একটা অ্যাডজেক্টিভ না? এখন সে কেমন অ্যাডজেক্টিভ? ভার্ব প্লাস আইএনজি অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে, তাইলে সে কি? সে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। এইটা বোঝার একটা সিস্টেম। সাডেনলিটা আবার কি? অ্যাডভার্ব।
ঠিক আছে, অ্যাডভার্ব কাকে মডিফাই করে? অ্যাডজেক্টিভকে। তাহলে সে একটা অ্যাডজেক্টিভ, সে কেমন অ্যাডজেক্টিভ? ভার্ব প্লাস আইএনজি যুক্ত অ্যাডজেক্টিভ। তাইলে সে কি? সে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। দুইটা ওয়েতে বলে দিলাম, দুইটা ওয়ে থাকলেও তিনটা ওয়েতে বলছি, আর অ্যাডভার্বের পরে ভার্ব প্লাস আইএনজি থাকলে প্রেজেন্ট পার্টিসিপল, তিনটা ওয়েতে বলে দিলাম। ক্লিয়ার? আচ্ছা দেখো এইটা, দেখো এইটা খুব মজার একটা নিয়ম, এখান থেকে প্রশ্ন আসে বেশ। যে ধরো সিম্পল একটা সেন্টেন্স আছে, হ্যাঁ, সিম্পল সেন্টেন্সে দুইটা কাজ থাকলে শুরুতে যদি প্রথম কাজটা থাকে তাহলে প্রথম কাজটা প্রেজেন্ট পার্টিসিপল হয়। ধরো প্লেয়িং ফুটবল, দ্য প্লেয়ার গট ইনজুর্ড, তার মানে প্রথম কাজ কি? প্রথম কাজ তো সে কি করছে ভাই? ফুটবল খেলছে, এইটা তার দ্বিতীয় কাজ। তাহলে বইগুলাতে কি লেখা থাকে? প্রথম কাজটা প্রেজেন্ট পার্টিসিপল হয়। ভাই তোমার এত কিছু মনে রাখা তুমি কি দেখবা? প্লেয়িং ফুটবল, ভাই জানি প্লেয়িং একটা ভার্ব, এটা নন ফাইনিট ভার্ব, এটা ফাইনিট ভার্ব না। প্লেয়িংটা কি? নাউন। তাইলে নাউনের আগে কে বসে? অ্যাডজেক্টিভ বসে। এবং কি এ তো ফুটবলটাই মডিফাই করতেছে। তাইলে তুমি আমারে বলো ভার্ব প্লাস আইএনজি অ্যাডজেক্টিভের মতো যদি কাজ করে, একে আমরা কি বলবো? প্রেজেন্ট পার্টিসিপল। তাইলে ভাই তোমার এত রুলস পড়ার কোনো দরকার আছে? সিঙ্গিং এ সং, এ সংটা কি? নাউন ফ্রেজ। তাহলে নাউন ফ্রেজকে কে মডিফাই করতে পারে? অ্যাডজেক্টিভ। ভার্ব প্লাস আইএনজি অ্যাডজেক্টিভের মতো কাজ করছে মানে কি? সে প্রেজেন্ট পার্টিসিপল। বোঝা গেছে? তাইলে সিম্পল সেন্টেন্সে দুইটা কাজ যদি থাকে, ঠিক আছে, যদি দুইটা কাজ থাকে তাহলে কি হবে বলো তো? প্রথম কাজটা কি হবে বলো তো? প্রেজেন্ট পার্টিসিপল হবে। আর কিছু হচ্ছে তোমাদের বোঝানো লাগবে? আর কিছু বোঝানো লাগবে বলো? আর কিছু বোঝানো লাগবে? বুঝে গেছো না? ক্লিয়ার? ওকে চলো। রাইডিং আ হর্স হি ওয়েন্ট টু এ ডিস্টেন্স প্লেস, তার মানে এটা তার প্রথম কাজ, এটা তার প্রথম কাজ, এটা তার দ্বিতীয় কাজ। তাহলে প্রথম কাজটা যে মানে নন ফাইনিট ভার্ব দিয়ে শুরু হয় সে প্রেজেন্ট পার্টিসিপল। এ হর্সটা একটা নাউন ফ্রেজ, ভার্ব প্লাস আইএনজি, তোমার নাউন ফ্রেজকে মডিফাই করছে মানে অ্যাডজেক্টিভ। তাহলে ভার্ব প্লাস আইএনজি অ্যাডজেক্টিভের মতো কাজ করছে মানে কি? সে একটা প্রেজেন্ট পার্টিসিপল। হয়েই তো গেল, আর তোমার কি দরকার? তুমি দুইভাবে বুঝে গেলে, এটা সহজ, মানে এটা তুমি পারবা। এটাও সেম জিনিস। দেখো মেডিকেলে আসছে, তুমি ভাই কিছুই বুঝো না, তুমি তো এইটুকু বুঝো দ্য নয়েজ একটা নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ কেন? এটা অনেকে না বুঝতে পারো। নাউন ফ্রেজ মানে হচ্ছে একটা ডিটারমিনার, এখানে দা একটা ডিটারমিনার বা একটা আর্টিকেল, এর সাথে একটা নাউন যুক্ত হয়ে নাউন ফ্রেজ হয়েছে। তাহলে কি হিয়ারিং দ্য নয়েজে কি দ্য নয়েজকে সে মডিফাই করতেছে, তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তার মানে কি এখানে পার্টিসিপল দেওয়া, আসলেও তো এটা প্রেজেন্ট পার্টিসিপল। ভাই এত সহজ জিনিস, এত সহজ জিনিস। আচ্ছা যারা আগে এই জিনিসটা টপিকটা পড়ছো তারা কি এটা এত ভালোভাবে পারতা? মানে ফ্র্যাঙ্কলি বলো, সমস্যা নেই। এইটা একটা মজার রুলস, এবং এই রুলস থেকে যদি প্রশ্ন আসে এটাই আসবে, আরেকটাও আসবে না। এডুকেশন ইজ এন লাইটিং, ঠিক আছে, এডুকেশন ইজ এন লাইটিং, এন লাইটিং কোন পার্টস অফ মানে কি, এইটাই আসবে। দেখো চার্মিং, এনচ্যান্টিং, এন লাইটিং, এক্সাইটিং, ইন্টারেস্টিং, পারপ্লেক্সিং, এগুলা সবসময়ই প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে হচ্ছে তোমার কি বলো তো? কাজ করে। ঠিক আছে, কেন কাজ করে? এরা সাধারণত অ্যাডজেক্টিভ হিসেবে বসে। এখন ঘটনা হচ্ছে ভাই আমি এই ওয়ার্ডগুলো মনে রাখতে পারি না, তাইলে আমি কেমনে মনে রাখবো? সহজ কথা, সহজ কথা। এডুকেশন ইজ এন লাইটিং, যাহা এডুকেশন তাহাই এন লাইটিং, যাহা এন লাইটিং তাহাই এডুকেশন। তাহলে এইটা হচ্ছে আমার লিঙ্কিং ভার্ব। তাহলে আমরা কি মানে বুঝছি যে সাবজেক্ট আর অবজেক্টের মধ্যে অভিন্নতা কল্পনা করলে লিঙ্কিং ভার্ব। তাহলে লিঙ্কিং ভার্বের পরে কে বসে? অ্যাডজেক্টিভ বসে। এ তো ভার্ব প্লাস আইএনজি দিয়ে অ্যাডজেক্টিভ, তাহলে এ কি বলতো? এ হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে কি তোমার আর এগুলা হচ্ছে মনে রাখার কোনো দরকার আছে? তুমি তো এমনিই পারতা, বাট এইটা মনে রাখো। ধরো মিথিলা ওয়াজ চার্মিং দ্য অডিয়েন্স উইথ হার স্মাইল, তার মানে কি সে চার্মিং। তাহলে কি এখানে ধরো মিথিলা কেউ থাকলে মাইন্ড করে নি, এটা জাস্ট র্যান্ডম নাম। তো এখানে চার্মিংও মিথিলা, মিথিলাও চার্মিং, তাহলে কি এটা লিঙ্কিং ভার্ব, এবং এরপরে হচ্ছে অ্যাডজেক্টিভ আছে। তাহলে এটা কি? এটা প্রেজেন্ট পার্টিসিপল। এইটুকু তো কোনো কাজের না, এইটুকু হুদাই দিছে। ধরো মিথিলা ওয়াজ চার্মিং, শেষ। এইটুকু দিয়েই আমার অর্থ হয়ে যায়। বুঝছো? বুঝছো? ক্লিয়ার? এডুকেশন ইজ এন লাইটিং আসলে এই প্রশ্ন আসবে, এটা কি বলো? পার্টিসিপল। এইটা বলো, এইটা যদি পারো তাইলে আর তোমাদের পড়াবই না আজকে, বলো। তাইলে আমি এখন চলে যাব, তোমাদের আর বিরক্ত করব না। এইটা কি বলো তো? এইটা কি বলো? এইটা কি হবে? এইটা কি হবে? দিস ইজ এ ওয়াকিং স্ট্রিট। এখানে ওয়াকিংটা জেরান্ট না পার্টিসিপল? এ বি, কেউ বলে জেরান্ট, কেউ বলে পার্টিসিপল। ঠিক আছে, বাহ, ম্যাক্সিমাম জেরান্ট বলতেছে।
তো পারো আসলে, এটা জানো, স্বাভাবিক। আচ্ছা আসো, তাইলে এখন আমার প্রশ্ন হচ্ছে ভাই, ভার্ব প্লাস আইএনজি, নাউন হইলে জেরান্ট, অ্যাজেক্টিভ হইলে পার্টিসিপল, কিন্তু এখানে তো স্ট্রিটটা ভাই নাউন, তাহলে এ তো অ্যাজেক্টিভ ভাই, তাহলে এ যদি অ্যাজেক্টিভ হয় তাইলে তো ভাই এটা পার্টিসিপল। না রে ভাই, সবসময় মানুষকে বিশ্বাস করতে হয় না, তুমি মানুষকে যত বিশ্বাস করবা তত তুমি মারা খাবা বেশি। তাইলে এখন তারে দেখা যাইতেছে অ্যাজেক্টিভের মতো, কিন্তু সে অ্যাজেক্টিভ না, সে আসলেও একে মডিফাই করছে না, সে একে কোয়ালিফাই করছে। হয় না তোমাদের লাইফে অনেক মানুষ থাকে না, যাদের দেখে মনে হয় যে মানে তোমাদের উপকার করতেছে, কিন্তু ভিতরে ভিতরে তোমার ক্ষতি করতেছে, তুমি তাদের চিনতে পারো না। ঠিক আছে, এইরকমই এখানে আসলে ওই ওয়াকিং শব্দটা বুঝেই উঠতে পারে না, মানে এই স্ট্রিট শব্দটা বুঝেই উঠতে পারে না যে তার সাথে প্রতারণা করতেছে বা তারে ব্যাক স্টেপ করতেছে। ঠিক আছে, সো আসলেও সে হচ্ছে কোয়ালিফাই, নাউন তারে কোয়ালিফাই করতেছে, কিন্তু ভাবতেছে নাউন তো আমার অনেক ভালো বন্ধু, সে আমার মডিফাই করতেছে, এজন্য ভাবে পার্টিসিপল। সো এই ভুলগুলা করা যাবে না, এই ভুলগুলা, এই ধোকাগুলা যত শিখবা, ঠিক আছে, এই ধোকাগুলা যত শিখবা তত রিয়েল লাইফে বুঝতে পারবা, মানুষ চিনতে হেল্প করবে। এগুলো আসলে গ্রামার কি, গ্রামার তো মানুষ বানাইছে, স্ট্রাকচার মানুষ বানাইছে, কেন বানাইছে? এই লাইফ লেসন গুলাকে কনভে করার জন্য। ঠিক আছে, এইটুকু হচ্ছে নিজেরা পড়বা, এইটুকু হচ্ছে নিজেরা পড়বা। কেন হয়েছে নিজেরা পড়লে বুঝে যাবা। আমি আসলে এটা পড়াবো না, আমি পড়াবো যেটা, সেটা হচ্ছে দেখো, ওয়াকিং গার্ল আর ওয়াকিং স্টিক কোনটা কি বলো তো, বলো তো এটা কি হবে? দেখো এইখানে আমার স্ট্রাকচারটা বোঝার চেষ্টা করো, ভার্ব প্লাস আইএনজি প্লাস নাউন। তোমার তো এইটাই জানতে হবে যে এই ভার্ব প্লাস আইএনজিটা আসলেও তোমার নাউন কিনা কিংবা অ্যাজেক্টিভ কিনা, এইটাই তো তোমার জানতে হবে। এইটা তুমি জানবা কিভাবে? আসো, এইটা একটা ট্রিক্স আছে, ট্রিক্স বলাও ঠিক না, জাস্ট এটা একটা সিস্টেম। ধরো এই স্টিকটা কি নাউন না, তাহলে এই স্টিকটারে এখানে লিখবা। আচ্ছা না 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 সরি, এই যে স্টিক না, স্টিকটারে শুরুতে লিখবা, মানে নাউনকে শুরুতে লিখবা। আচ্ছা, তারপরে যে ওয়াকিং না, ওয়াকিংটারে এখানে রাখবা। আসলে তুমি টেস্ট করতেছো এ নাউন না অ্যাডজেক্টিভ। এখন তুমি এক জায়গায় বসাবা ইজ, কথাটা বুঝছো, এক জায়গায় বসাবা ইজ, এক জায়গায় বসাবা ফর। আচ্ছা, এখন ভাই ফর বসানোর উদ্দেশ্য কি? উদ্দেশ্য বুঝো, ট্রিক্সের পেছনে উদ্দেশ্য বুঝো। ট্রিক্স অনেকেই পড়াবে, উদ্দেশ্য বলবে না বা জানে না। এখানে হচ্ছে এটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পর একটা শব্দ থাকলে নাউন হয়। তাহলে ফরের পরে যদি এই ওয়াকিং, এ যদি স্টিক ফর ওয়াকিং, ওয়াকিং স্টিক মানে কি, মানে কনটেক্সচুয়ালি কোনটা রাইট? স্টিক ইজ ওয়াকিং। এখন একটা লাঠি কি একা একা হাঁটতে পারে? হাঁটতে পারে না, তাহলে এটা কনটেক্সচুয়ালি রং। তো কনটেক্সচুয়ালি রং না রাইট এটা বুঝতে হবে, এটা তোমার কমন সেন্স, এইটা হচ্ছে কনটেক্সচুয়ালি রং। ঠিক আছে, আচ্ছা তাহলে কি স্টিক ফর ওয়াকিং, তাহলে প্রিপোজিশনের পর একটা শব্দ আছে এবং এই একটা শব্দ থাকলে এটা নাউন হয়। তার মানে এই ওয়াকিং শব্দটাকে, এই ওয়াকিং শব্দটা জেরান্ট। তাহলে এখানে ওয়াকিংটা কি? ওয়াকিংটা হচ্ছে জেরান্ট। ঠিক আছে, আচ্ছা ধরো ওয়াকিং গার্ল, ওয়াকিং গার্ল, ওয়াকিং গার্ল, এইটা কি হবে? ওয়াকিং গার্ল। তাইলে ফার্স্টে আমার যেটা হবে, নাউনটা লিখবো গার্ল, তারপর একটু গ্যাপ দিয়ে লিখবো ওয়াকিং, তারপর ধরো এখানে লিখলাম হচ্ছে গার্ল, এখানে লিখলাম ওয়াকিং। তাইলে এক জায়গায় তুমি দিবা ইজ, এক জায়গায় দিবা ফর। তাইলে গার্ল ফর ওয়াকিং, তার মানে এটা কি কনটেক্সচুয়ালি রাইট? মেয়েরা কি শুধু হাঁটার জন্য? না, এটা একটা ফালতু কথা। তার মানে এটা কনটেক্সচুয়ালি এটা রং, এটা কনটেক্সচুয়ালি রং। তার মানে যেহেতু এটা তোমার নাউন হচ্ছে না, তাহলে এটা অ্যাডজেক্টিভ। তার মানে এটা কি বলো তো, এটা কি হবে? এটা অবশ্যই তোমার পার্টিসিপল হবে। তাহলে এটা তোমার কনটেক্সচুয়ালি রং। ওকে, তাহলে দ্য গার্ল ইজ ওয়াকিং, এখানে ইজটা কি একটা লিঙ্কিং ভার্ব, কারণ কি যাহা গার্ল তাহাই হাঁটা বোঝাচ্ছে, যাহা হাঁটা তাহাই বোঝাচ্ছে। তাহলে এটা সব ক্ষেত্রে হবে না, তাহলে এইটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। তাহলে লিঙ্কিং ভার্বের পরে যদি একটা শব্দ থাকে সেটা হয় অ্যাডজেক্টিভ। ঠিক আছে, বাঙালি লিঙ্কিং ভার্ব বুঝেই নাকি? ঠিক আছে, আচ্ছা সেটা অ্যাডজেক্টিভ। তাহলে এটা কেমন ভাই? ভার্ব প্লাস আইএনজি অ্যাডজেক্টিভের মতো যেহেতু কাজ করতেছে, ভার্ব প্লাস আইএনজি যেহেতু অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে, সেহেতু এটা প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। এই ব্যাখ্যাগুলো জানলে তোমার আর কেউ কোনো পরীক্ষায় অন্তত এই টপিকগুলো থেকে আটকাতে পারবে না।
ঠিক আছে। আচ্ছা, তাইলে দেখো সাম ড্রিঙ্কিং ওয়াটার, ওয়াটার ফর ড্রিঙ্কিং হয়, তাই না? আ ফ্লাইং বার্ড, বার্ড ফর ফ্লাইং তো না, বার্ড ইজ ফ্লাইং, তাইলে এটা কি হবে? প্রেজেন্ট পার্টিসিপল। সুইমিং পুল, পুল ইজ সুইমিং হয়, একা একা কি সাঁতার কাটতে পারে না। সুইমিং গার্ল হয়, গার্ল ইজ সুইমিং, এটা কন্টেক্সচুয়ালি রাইট, ঠিক আছে, এটা কন্টেক্সচুয়ালি রাইট। তো এটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ বা ভার্ব হিসেবে কাজ করতেছে। ধরো এখানে একটা কথা লিখে দেওয়া উচিত যে এইটা সাধারণত আমাদের অ্যাডজেক্টিভ অথবা ভার্ব হিসেবে কাজ করে, এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ বা ভার্ব হিসেবে কাজ করে। ধরো দ্য গার্ল ইজ সুইমিং, এটা তো আর অ্যাডজেক্টিভ না, তাই না? বা গার্ল ইজ ওয়াকিং, এখানে এটা আমরা ভার্বই বলতে পারি, এটা আমরা ভার্বই বলতে পারি, অ্যাডজেক্টিভটা না বলাই বেটার, ভার্ব বলতে পারি। তাহলে কি এটা ভার্বের মতো কাজ করতেছে, তাহলে ভার্বের মতো অ্যাডজেক্টিভ বা ভার্বের মতো কাজ করলে কি প্রেজেন্ট পার্টিসিপল, ঠিক আছে। ধরো এ স্লিপিং রুম, এ রুম ইজ স্লিপিং, না, রুমকে একা একা ঘুমাইতে পারে না, রুম ফর স্লিপিং, তাহলে কি এটা যেহেতু আমার নাউন তাইলে এটা হচ্ছে আমার জেরান্ড। আর কি আ স্লিপিং বেবি, বেবি ফর স্লিপিং, বেবিটা কি খালি ঘুমাই না, বেবি ইজ স্লিপিং, তাহলে এটা কি হবে? প্রেজেন্ট পার্টিসিপল। ট্রাস্ট মি, আজকের ক্লাসে তোমাদের যে পরিমাণ ভুল ভাঙতেছে মানে কি আর বলবো, এটা হচ্ছে নিজেরা পড়বা, রিডিং যা বলছি সেগুলাই আছে, স্লাইডগুলো হুদাই রাখি তোমাদের যাতে মানে বই না পড়তে হয়, ঠিক আছে, তাই এটাও রিডিং। অনেকেরই আসো যে বই কেনার সামর্থ্য থাকে না বা বই কেনা পসিবল হয় না, সো তারা জানি স্লাইড দেখেই পড়তে হয়। আরও প্র্যাকটিস, এগুলো হচ্ছে প্র্যাকটিস, এগুলো হচ্ছে প্র্যাকটিস, এই স্লাইডের বাইরে কিছু আসবে না, এইটুকু শিওর থাকো। দেখো এইটা কি হবে বলো তো, হি ইজ ফন্ড অফ প্লেয়িং ক্রিকেট, ডেন্টালে আসছে তোমার হচ্ছে কি সালে বলো তো, 16-17 সালে। আসলে এখানে অপশন এত লুল অপশন, এটা বোঝাই যায় জেরান্ড হবে। ভাই কেন জেরান্ড হবে জানো? অফ আছে, প্রিপোজিশনের পর একটা ওয়ার্ড আছে, তার মানে কি নাউন, নাউন থাকলে জেরান্ড। এখানে মজাটা হইতো কি জেরান্ড পার্টিসিপল একসাথে দিলে, ঠিক আছে। আচ্ছা, দ্য ওয়ার্ড ফ্লাইং ইন দ্য সেন্টেন্স, লুক অ্যাট দ্য ফ্লাইং বার্ড, মাত্র বললাম বার্ড ফর ফ্লাইং হয় না, বার্ড ইজ ফ্লাইং, তাহলে কি পার্টিসিপল বা প্রেজেন্ট পার্টিসিপল। এই যে হি স্টার্টেড টিচিং হ্যামলেট, একটু আগেই বলে আসছি, এটা প্রথমেই কিন্তু এটা বলছি, এই যে প্লেইং ক্রিকেট এটাও কিন্তু বলে দিছি। এটা একটু ইন্টারেস্টিং, সিইউবি ইউনিটে আসছে, কারণ কি এখানে তুমি বুঝে গেছো, এখানে তুমি বুঝে গেছো যে আসলেও জিনিসটা কি। আচ্ছা বুঝছো, এই পর্যন্ত বুঝছো? আচ্ছা এইখানে অনেকে বলবা, অনেকে এখানে একটা কুযুক্তি দিবা, কুযুক্তি না, যারা একটু ক্রিটিক্যাল থিঙ্কিং করবা তারা বলবা, দেখো এখানে তোমার ক্রিটিক্যাল থিঙ্কিংটা কি হওয়া উচিত, প্রিপোজিশনের পর একটা ওয়ার্ড মানে নাউন। ভাইয়া প্রিপোজিশনের পর একটা ওয়ার্ড আছে, এটা নাউন বুঝলাম, কিন্তু ভাইয়া এখানে তো ক্রিকেটটা কি, ক্রিকেটটা তো নাউন ভাই, তাহলে নাউনের আগে যদি হয় তাহলে তো সে তো ভাইয়া অ্যাডজেক্টিভ, তাহলে সে যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে তো পার্টিসিপল উত্তর হওয়ার কথা। তাহলে আমরা এখন টেস্ট করব এ আসলেও নাউন কিনা। তাহলে আমরা যদি বলি প্লেইং ক্রিকেট, মাত্র যে রুলসটা মানে যে ট্রিক্সটা আমরা দেখলাম প্লেইং ক্রিকেট, তাইলে আমরা দুইটা উদাহরণ দিব। হ্যাঁ, একটা হচ্ছে ধরো ক্রিকেটটারে আমরা এটা কি করলাম, এদিকে তাকাও, ধরো এইটা প্লেইং ক্রিকেট, প্লেইং ক্রিকেট আমার তো এইটাই বের করতে হবে যে প্লেইংটা কি। তাহলে ধরো ক্রিকেট আগে আনলাম, ক্রিকেট ধরো এইটা হচ্ছে ইজ দেওয়ার পরে ক্রিকেট ইজ প্লেইং, ক্রিকেট ফর প্লেইং, ক্রিকেট তো খেলার জন্য রে ভাই, ক্রিকেট ইজ প্লেইং এটা কি হয়? ক্রিকেট কি নিজে নিজে খেলতে পারে না? এটা না, তাহলে ক্রিকেট ফর প্লেইং, তাহলে ফরের পরে একটা আছে, তাহলে এটা নাউন, তাহলে দুইভাবেই শিওর হইলাম এটা নাউন, যেহেতু এটা দুইভাবেই শিওর হইলাম নাউন তাইলে এটা জেনান। তাহলে অনেক মানুষ আছে যেমন তোমরা চিনবা না, যে একভাবে চিনবা না, কয়েকভাবে বুঝবা যে সে আসলেও কি রূপ, তো কয়েকভাবে দুইভাবে বুঝাই দিলাম এটা নাউন, এই জন্য এটা জেনান। এই প্রশ্নটা আসলে বাংলাদেশের 95% স্টুডেন্ট ভুল করবে বা কনফিউশনে পড়বে জেরান্ড বা পার্টিসিপল কিনা। ডেন্টালে ওই পার্টিসিপল অপশনটা ছিল না দেখে প্রশ্নটার আসলেও মানে যোগ্যতা হারাইছে, সোজা কথা, ঠিক আছে। এটা তোমরা পারবা, হি কন্টেমপ্লেটেড ম্যারিং হিজ কাজিন, এটা খুব পারবা তোমরা, বিয়ে শাদীর কথা আছে, সে কি কন্টেমপ্লেট করছে, সে ম্যারিং তার মানে বিয়েকে, মানে কন্টেমপ্লেট মানে দৃঢ়ভাবে প্রতিজ্ঞ হয়েছে বা মনস্থির করছে, ঠিক আছে। এখন আসো আমাদের পাস্ট পার্টিসিপল, এগুলো খুব সহজ। প্রেজেন্ট পার্টিসিপল ক্লিয়ার, প্রেজেন্ট পার্টিসিপল ক্লিয়ার বলো তো, প্রেজেন্ট পার্টিসিপল ক্লিয়ার কিনা, যে ভাইয়া প্রেজেন্ট পার্টিসিপল ক্লিয়ার। এখন সাধারণত
এই যে এই V3টা যদি অ্যাডজেক্টিভ বা ভার্বের মতো কাজ করে তাইলে এইকে আমরা বলবো হচ্ছে পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল, ঠিক আছে। দ্য সান ইজ এ হিডেন জেম অফ এনার্জি, তাহলে এটা হচ্ছে নাউন আর এইটা হচ্ছে V3, এইটা অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে, এজন্য এটা হচ্ছে আমার পাস্ট পার্টিসিপল। পার্টিসিপল, ঠিক আছে। দিস আর ফেডেড মেমোরিজ, দেখো এইটাও কিন্তু নাউন, ঠিক আছে, নাউনের আগে V3 আছে, এটারও তুমি পাস্ট পার্টিসিপল বলতে পারো। ঠিক আছে, খুব কম প্রশ্ন আসে, এগুলো একবার রিডিং দিবা, রিডিং দিলেই হয়ে যাবে, বুঝতে পারবা। দেখো, আর রিটায়ার্ড অফিসার লিভস ইন দ্য নেক্সট ডোর, এখানে এটা কি ভাই, এখানে এটা কি, ধরো এখানে অ্যাডভার্ব না, এখানে আছে অ্যাডজেক্টিভ, তাইলে কি উত্তর দিবা? এটা হচ্ছে নাউন, ঠিক এর আগে বসছে V3 অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে, এজন্যই কিন্তু এ হচ্ছে পার্টিসিপল, আদতে এ হচ্ছে পাস্ট পার্টিসিপল। তো বাঙালি লোকজন প্রেজেন্ট পার্টিসিপল পাস্ট পার্টিসিপলটা এক জিনিসই বানায়, ঠিক আছে। এটা আসলে পাস্ট পার্টিসিপল, আর যদি পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ একসাথে থাকতো তাও পাস্ট পার্টিসিপল দিবা, কারণ অ্যাডজেক্টিভ অনেক কিছু হইতে পারে, ঠিক আছে। অ্যাডজেক্টিভের মধ্যে একটা বিশেষ ভাগ হচ্ছে এই পাস্ট পার্টিসিপল, ঠিক আছে। আর লস্ট অপরচুনিটি নেভার রিটার্নস, তাহলে কি এ পার্টিসিপল, বোঝাই যাচ্ছে, এগুলো পারবা, এগুলো আর সমস্যা নেই। এখন আসো আমাদের পারফেক্ট পার্টিসিপল, ঠিক আছে। পারফেক্ট পার্টিসিপল কি, হ্যাভিং প্লাস V3, হ্যাভিং প্লাস V3 যখন অ্যাডজেক্টিভ ভার্ব উভয় হিসেবেই কাজ করতে পারে তখন তাকে আমরা বলবো হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল, যেরকম হ্যাভিং ফিনিশড হিজ হোমওয়ার্ক, হিজ হোমওয়ার্ক একটা পজিটিভ প্লাস নাউন, তার মানে কি এ হচ্ছে আমার কি নাউন ফ্রেজ, তাহলে নাউন ফ্রেজ যেহেতু নাউন ফ্রেজের আগে বসে নাউন ফ্রেজকে মডিফাই করছে হ্যাভিং প্লাস V3, তাহলে সে কি পারফেক্ট পার্টিসিপল। হ্যাভিং ইটেন ডিনার, তাহলে কি এটা নাউন, নাউনের আগে বসে হ্যাভিং প্লাস V3 অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, পারফেক্ট পার্টিসিপল, ঠিক আছে। তাহলে বলো হ্যাভিং ড্যাশ আই টুক এ ন্যাপ, এটা আসলে এটার সাথে রিলেভেন্ট না, তাও রাখছি আর কি। তাহলে কি হ্যাভিং, দেখো আচ্ছা এখানে কয়েকটা কথা বলে নিই। হ্যাভ অথবা হ্যাজ যখন মেইন ভার্ব হিসেবে কাজ করে, এইটার V2 হচ্ছে হ্যাড, V3 হচ্ছে হ্যাড, বাট এ একা বসে না, এ সবসময় কাউরে নিয়ে বসে, তাহলে হ্যাড প্লাস V3 হচ্ছে তোমার পাস্ট পারফেক্ট টেন্স, হ্যাঁ পাস্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, এই হ্যাডটা মানে হচ্ছে V2, মানে কি এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স, ঠিক আছে, পাস্ট ইনডিফিনিট টেন্স। আর এইটা মানে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এইটা হচ্ছে হ্যাভ যখন মেইন ভার্ব, হ্যাভ যখন মেইন ভার্ব, হ্যাভ অথবা হ্যাজ, হ্যাজ যখন মেইন ভার্ব, মেইন ভার্ব। আরেকটা কথা মনে রাখবা, হ্যাভ, হ্যাজ, হ্যাড, রাইট ফর্মস অফ ভার্বে পড়াইছি, হ্যাভিং, বি, বিকাম, বিকাম বিকাম, তারপরে হচ্ছে গেট, বিং, ঠিক আছে। এরপরে হচ্ছে তোমার প্যাসিভ ফর্মে আরো যা আছে ওগুলা বললাম না। এরপরে ধরো একটা ভার্ব যদি আনে তাহলে এটা হবে V3, তাহলে হবে V3, তাহলে হ্যাভিং এর পরে কোনো ভার্ব থাকলে সেটা হবে V3। আচ্ছা, তাহলে এখানে কি আছে, হ্যাভিং আছে, তাহলে এখন হ্যাভিং যদি থাকে এরপরে আমার V3 হবে, ঠিক আছে। হ্যাভিং ইটিং হবে না, হ্যাভিং এর সাথে ইটিং টেকিং দুইটাই হবে না, হ্যাভিং এর পর টুক হবে না, টুক V2, একমাত্র V3 হচ্ছে হ্যাড, তাহলে এটা কি হবে, হ্যাভিং হ্যাড দ্য লাঞ্চ আই টুক এ ন্যাপ। হ্যাভিং হ্যাডের ব্যবহারটা বুঝছো, হ্যাভিং হ্যাডের ব্যবহারটা বুঝছো, বলো তো এই পর্যন্ত ক্লিয়ার? এ পর্যন্ত ক্লিয়ার কিনা বলো যে ভাইয়া এ পর্যন্ত ক্লিয়ার, বুঝতে পারছি। এ পর্যন্ত ক্লিয়ার কিনা বলো যে ভাইয়া এ পর্যন্ত বুঝতে পারছি, হ্যাঁ ক্লিয়ার, ওকে। তাহলে আসো আমরা ভার্বাল নাউনে চলে যাই। ভার্বাল নাউন মানে কি, এটাকে এভাবে মনে রাখবা যে দা মানে কি, দা মানে হচ্ছে আর্টিকেল, হ্যাঁ আর্টিকেল, আর এই অফ মানে কি, অফ মানে প্রিপোজিশন, খেয়াল করো আর্টিকেল এবং প্রিপোজিশনের মধ্যে যদি একটা ওয়ার্ড থাকে সে কি হয়, সে হয় নাউন।
বাট এখানে আছে ভার্ব প্লাস আইএনজি, তাহলে সেও নাউন হবে। যেহেতু ভার্ব প্লাস আইএনজি, সে নাউন হবে, বাট সে কি তার জন্ম ভার্ব থেকে, এজন্য তাকে বলা হয় হচ্ছে ভার্বাল নাউন। মডার্ন গ্রামার আসলে ভার্বাল নাউন জেরান্ড এগুলা কাইন্ড অফ সেম জিনিসই। তাইলে এ কিন্তু ভার্ব প্লাস আইএনজি মানে কি নাউনের মতো কাজ করতেছে, মানে কি সে জেরান্ড, তাহলে কি সে জেরান্ডের সাথেও রিলেটেড, তাহলে কি রিলেটেড টু জেরান্ড। তাহলে ভার্বাল নাউনকে এজন্য জেরান্ডের সাথে সম্পর্কযুক্ত বলা হয়, ঠিক আছে। আচ্ছা আসো, which one of the following is the example of verbal noun, ঠিক আছে। আচ্ছা দেখো, এইটা হচ্ছে আমার আর্টিকেল, এইটা হচ্ছে প্রিপোজিশন, মাঝখানে একটা ওয়ার্ড আছে, তাহলে এ হচ্ছে নাউন, এ হচ্ছে ভার্বাল নাউন, আবার ভার্বাল নাউন অপশনে থাকলে জেরান্ডে দিয়ে দিবা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এটা আচ্ছা দেখো, which of the following is a active with a verbal noun with preposition and object, তার মানে প্রিপোজিশন থাকতে হবে এবং অবজেক্ট থাকতে হবে। প্রিপোজিশনের অবজেক্ট, প্রিপোজিশনের অবজেক্ট মানে কি প্রিপোজিশনের পর যে আছে, তাহলে প্রিপোজিশনের পর এ আছে, তাহলে এ হচ্ছে প্রিপোজিশনের অবজেক্ট, এ হচ্ছে প্রিপোজিশনের অবজেক্ট, এটা হচ্ছে আর্টিকেল, এটা হচ্ছে প্রিপোজিশন, মাঝখানে এ আছে লঞ্চিং, তাহলে এ কি বলতো, এ হচ্ছে ভার্বাল নাউন, এই হচ্ছে ভার্বাল নাউন। আসলে এইগুলা থেকে আসবে, সর্বোচ্চ যেটা আসতে পারে ভার্বাল নাউন ইজ ক্লোজ টু কার সাথে, জেরান্ড, জেরান্ডের সাথে। কেন জেরান্ডের সাথে সম্পর্কযুক্ত বুঝছো, কেন জেরান্ডের সাথে সম্পর্কযুক্ত, এটা কিন্তু ক্রিটিক্যাল অ্যানালাইসিস, আমি যতটা সহজ করে বললাম, এটা কিন্তু আগে থেকে যদি পড়া না থাকে তাহলে কিন্তু এটা পারবা না, তাহলে কিন্তু পারবা না। তো এই হচ্ছে তোমাদের টোটাল মানে হচ্ছে জিনিসপত্র। থ্যাংক ইউ সো মাচ। কারো কোনো প্রশ্ন থাকলে এখন করতে পারো যে ভাইয়া এই জিনিসটা বুঝি নাই।